নমস্কার। রাজকোদা রাধা গোবিন্দ মানা চিন্দা ওং নমঃ শিবায় বাবা লোকনাথ ও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদে প্রণাম জানিয়ে উপস্থিত যাত্রামোদী দর্শকবৃন্দ ও যাত্রা কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দকে কল্যাণী অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি 1428 বঙ্গাব্দের আলোড়ন সৃষ্টিকারী বড় মাপের চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা দেবীর হাতে দানবের বিচার। রচনা প্রবাল ব্যানার্জি, নির্দেশনা ও কথা রোমিও চৌধুরী, নেপথ্য কণ্ঠে কেডি বোম্বে, নৃত্য জনি, আবহ কমল দোলই ও সম্প্রদায়, যন্ত্রী কমল দোলই, বিবেকানন্দ জানা, গৌতম আশান্ত ও সুকুমার বাবু, আলো ধ্বনি প্রিয়া সাউন্ড নিয়ন্ত্রণে সঞ্জয় ও সুনীল, দল ম্যানেজার ঝন্টু কুমার পাত্র, সহযোগিতা শচীনন্দন খাড়া, অফিস ও দল পরিচালক শ্রী কালীপদ অধিকারী, শেখ মানিক, শ্রী রবীন্দ্রনাথ সামন্ত। শ্রেষ্ঠাংশে পশ্চিমবঙ্গ যাত্রা উৎসবের প্রথম পুরস্কার প্রাপ্ত এবং মঞ্চ যাত্রার একমাত্র অষ্টাদশী গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা রুম্পা ভদ্র। চলচ্চিত্র দূরদর্শন এবং যাত্রার একমাত্র অলরাউন্ডার সুপার হিরো মিস্টার তোজো। যাত্রার ভালোবাসার খলনায়ক প্রবীর কুমার। দুরন্ত গায়ক নায়ক কুমার চন্দন, ড্রিম গার্ল মিস মৌসুমী এবং মর্তের উর্বশী মিস মিঠু রানী। তৎসহ কনক বাবু, স্বপন সাঁতরা, কুমার স্বপন, কুমার কার্তিক, ঝন্টু পাত্র, শচীনন্দন খাড়া, লাস্যময়ী প্রতিমা দেবী এবং মমতাময়ী শ্যামলী দেবী। শুরু করছি রাজকোদা রাধা গোবিন্দের আশীর্বাদ ধন্য কল্যাণী অপেরা পরিবেশিত, শেখ নূর হোসেন প্রতিষ্ঠিত, আরপি প্রযোজিত, মানিক এন্ড ব্রাদার্স প্রচারিত, শেখ মানিক, শ্রী রবীন্দ্রনাথ সামন্ত এবং সবার সুখ দুঃখের সাথী শ্রী কালীপদ অধিকারী প্রযোজিত পরিচালিত। সত্য ঢেকেছে মিথ্যার মেঘে, সত্যতা আজ করছে চিৎকার, পাপ অধর্মের বিনাশ করতে দেবীর হাতে দানবের বিচার। দেবীর হাতে দানবের বিচার। দেবীর হাতে দানবের বিচার। ভারতীয় দণ্ডবিধি 302 এর ধারা অনুযায়ী আসামি পামেলা মুখার্জিকে খুনের অপরাধে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। না, বন্ধ করো, বন্ধ করো ওই ঘন্টার শব্দ। ওই ঘন্টার শব্দে আমার মাথার শিরা উপশিরাগুলো ছিঁড়ে যাচ্ছে, মনে পড়ে যাচ্ছে পুরনো সব অতীতের কথা। বন্ধ করো, বন্ধ করো। এই শালি, তোর জন্য কি একটু শান্তিতে ঘুমাতে পারবো না? সব সময় চিৎকার করবি, ভোরবেলা তোর যত বাঁদরামি, আজ তোর নেকাপোনা একেবারে ঘুচিয়ে দেবো। এই শালি, চেঁচাবি না। আমাকে মেরো না, আমাকে মেরো না। এই রে স্যার, এইদিকে রাউন্ডে দেখলে গেল হয়ে যাবে। এখন আমি কি করি? না, আমাকে পালাতেই হবে, আমাকে পালাতেই হবে। আমায় মেরে ফেলো, আমায় মেরে। এই কি পামলা দেবী, আপনি কাঁদছেন? কি হয়েছে আপনার? পারছি না, আমি আর পারছি না স্যার। এই সমাজের অবহেলায় ক্ষত বিক্ষত আমার শরীর,
অনুশোচনার আগুনে পুড়ে ছাই আমার হৃদয়, তবু ভগবানের বিচারে আমার মৃত্যু নেই, আমার মৃত্যু আপনাকে নেই। সান্ত্বনার প্রলেপ দিয়ে আপনার ব্যথা যন্ত্রণা হয়তো কিছুটা কমাতে পারবো, কিন্তু সারিয়ে তোলার সাধ্য আমার নেই। তাই 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 নিজের কষ্টটা আমাকে নিজেকেই বয়ে বেড়াতে হবে। জেলে আসার পর আপনাকে ওয়াচ করে দেখেছি যে আপনি আর 5টা কয়েদির মতো নয়। আপনার আচার ব্যবহার চোখে জলই তা প্রমাণ করে যে আপনার জীবনে কোনো গোপন ইতিহাস লুকোনো আছে। যদি দয়া করে বলেন আমাকে সে কথা। আমার ব্যথায় ব্যথিত হয়ে কি লাভ স্যার? পামেলা দেবী, আমি এক সাধারণ নারী, পামেলা দেবী, যার চোখে ছিল অনেক স্বপ্ন, মনে ছিল অনেক আশা, পামেলা দেবী। বুকে ছিল প্রেমের ব্যাকুলতা, যে চেয়েছিল আরো 5টা মেয়ের মতো সংসার করতে, পামেলা দেবী। কিন্তু পারিনি স্যার, আমি পারিনি। আমি হেরে গেছি স্যার, আমি হেরে গেছি হিংস্র জানোয়ারদের কাছে, পামেলা দেবী। আমি হেরে গেছি এই সমাজের কাছে। পামেলা দেবী, তাই তো মহামান্য বিচারক আমার কপালে এঁটে দিয়েছে আসামির তকমা, পামেলা দেবী। আর আসামিকে দিয়েছে ভার বিচার করবার। তাই তো আজও কিছু নারী পুরুষ সততার ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোথায়? জনতার আদালতে। পামেলা দেবী। কিন্তু ওরা জানে না ওখানে কোনো ন্যায় মিলবে না, ওখানে কোনো বিচার মিলবে না, পামেলা দেবী। ওখানে মিলবে শুধু অন্যায় অত্যাচার। আর ওদেরও ঠাঁই হবে আমার মতো এই অন্ধকার কুঠুরিতে। কারণ বিচারের বাণী আজও নীরবে নিভৃতে কাঁদে। পামেলা দেবী, দুঃখের দেখেছি নিত্যে, পাপের দেখেছি নানা ছলে, অসংখ্যের ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে। মৃত্যু করে লুকোচুরি সমগ্র পৃথিবী জুড়ি, ভেসে যায় তারা সয়ে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ। নমস্কার, আমি রজত রায়, পেশায় সাংবাদিক। আমার কাজ হচ্ছে সমাজে অন্ধকার মিথ্যার মধ্যে একটু সততা আর আলো খুঁজে বের করা। তবে হ্যাঁ, এই শয়তানদের জন্য, ঘৃণ্য চক্রান্তের জন্য ন্যায় নিষ্ঠা সততা দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। আর সেই কারণে বিচারে বাণী নীরবে নিভৃতে কাঁদছে। তবে হ্যাঁ, সেই কান্নাকে রোধ করতে আজ আমি সমাজে নোংরা পাকের মধ্যে নেমেছি। আর আর আমার একটা বিশেষ প্রতিবেদন হলো, সেই বিশেষ প্রতিবেদন হচ্ছে জনতার আদালত। আর এই খবরের জন্য আজ আমি মুকুন্দপুরে এসেছি ভুবন দত্তের বাড়িতে। ইয়েস, আজ আপনাদেরকে ওনার মুখ থেকে সমস্ত কথা শোনাবো। বলতে চাই না, আমি কোনো কথা বলতে চাই না। ভুবন বাবু, কেন বিরক্ত করছেন? কি হবে বিচার চেয়ে? যেখানে আইনের চোখ কালো কাপড়ে বাঁধা, সেখানের বিচারের আশা শুধুই কুয়াশার মতোই। ভুবন বাবু, আমি বুঝতে পারছি যে আপনার ছেলে বিনয় নিখোঁজ হয়ে যাবার পর থেকে আপনি উদ্ভ্রান্ত। তবুও ছেলেকে পাওয়ার আশায় একবার এর দরজায়, একবার ওর দরজায়, একবার তার দরজায় কড়া নেড়েছি, তার উত্তরে মিলেছে কেবল হতাশা। আচ্ছা, তোমরা তো সাংবাদিক, সব খবর সংবাদ তোমাদের জানা, তাহলে বলতে পারো আমার ছেলেটা কোথায়? শুনেছি দেবীপুরের এমএলএ বিশোধর নাগের একমাত্র কন্যা পল্লবীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। কি বলে তুমি? বিষধর না শয়তান? শয়তান? বিশোধর নাগ শয়তান? কিন্তু বিশোধর নাগ তো জনদরদি নেতা, এই এলাকার এমএলএ। মিথ্যে, সব মিথ্যে। ভালো মানুষের মুখোশ পরে সকলের আড়ালে ও একটা রক্তচোষা হয় না। টাকার জোরে আইনকে কিনতে পারে, হয়কে নয় করতে পারে। ওর নাম শুধু বিষধর নয়, ওর ছবলেও আছে ভয়ঙ্কর বিষ। তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে আপনার ছেলে গরিব বলে বড় লোকের মেয়েকে প্রেম করার অপরাধে তাকে ছোবলের শিকার হতে হয়েছে। না, হতে পারে না। তাহলে যে গরিব বাপটা অসহায় হয়ে পড়বে, এখন আমি কি করব? কোথায় যাব? কে দেবে এর উত্তর? জনদরদি নেতা বিশোধর নাগ সাংবাদিক। ইয়েস, সত্যতা মনুষ্যত্বের পথ যখন বন্ধ হয়ে যায় তখন বিচারের জন্য একটা রাস্তায় খোলা থাকে, আর সেটা হচ্ছে প্রতিবাদ ও আন্দোলন। আপনি তো পিতা হিসেবে ন্যায় নীতি দিয়ে আন্দোলনের পথ ধরবেন, আর আপনার সাথে থাকবে এই সাংবাদিক রজত রায় ও তার ক্যামেরা। হ্যাঁ, আমি তাই করব। ওই বিশুধরকে দেখতে পেলে আমি তার গলা টিপে ধরবো, চাইবো পুরনো দিনের উত্তর। তার মানে আজ থেকে 25 বছর আগে ও ছিল আমাদের গ্রাম পঞ্চায়েত ও অঞ্চল প্রধান। সরকারি
20 লক্ষ টাকা আত্মসাৎ করে এই এলাকার ভিডিওর নামে দোষ চাপিয়ে তাকে খুন করে সব প্রমাণ লোপাট করে দেয়। সাবধান ভুবন, আমাদের জনদরদি নেতার নামে একটা বাজে কথা বললে তোর জিভটা আমি টেনে ছেড়ে নেব। কি তুমি? ওই হু আর ইউ? হঠাৎ করে আপনি বাড়িতে ঢুকে হুমকি দিচ্ছেন? হোয়াট ইজ দিস? এই সাংবাদিক, গলাটা নামিয়ে কথা বল। তুই যার সঙ্গে কথা বলছিস সে হচ্ছে জনদরদি নেতা বিষধর নাগের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কার্তিক সামন্ত। কার্তিক সামন্ত? উনি তো যাত্রা দলের মালিক, দিগ্বিজয় অপেরা। কিন্তু এটা তো কল্যাণী অপেরা, তার মালিক তো অন্য। ও ইয়েস 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 ইয়েস। আপনি যাত্রা ব্যাপারে কথা বলতে এসেছেন তো? ও মাই গড, নাও আই ক্যান সি। ভাগারে গরু পোড়ার খবর পেয়ে শুকুনি হাজির। মুখ সামলে কথা বলে সাংবাদিক। শাট আপ! এই রজত রায় আপনার ধমকানি চমকানিতে না ভয় পায় না। তো এবার বলুন তো মিস্টার জনদরদি নেতা, জনদরদি অ্যাসিস্ট্যান্ট বাবু, এই ভুবন বাবুর ছেলে বিনয় নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে আপনার কোনো হাত নেই তো? সাংবাদিক চুপ করো, চুপ করো, তোমরা এখান থেকে চলে যাও, চলে যাও। আমার ব্যথা আমাকে নিয়েই থাকতে দাও। একটা পিতা সন্তান হারানো তার যে কি বুকের জ্বালা সে একমাত্র পিতা আর ওই ভগবান বুঝেন। তাহলে তোমার হিসাবটা ওই ভগবানের কাছ থেকে বুঝে নাও ভুবন। মাঝে বিষধরকে টেনো না, এতে হিতে বিপরীত হবে। কি দরকার যেচে সর্বনাশকে ডেকে আনার? সর্বনাশ? সর্বনাশের ছায়া কখন যে কার উপর পড়ে সে কথা কেউ বলতে পারে না কার্তিক। ভগবান সবার হিসেব লিখে রেখেছেন, সময় এলে সুদ সমেত ফিরিয়ে দিতে হবে। তবে একটা কথা মনে রেখো কার্তিক, বুকের ভেতর যে আগুনটা জ্বলছে সেটা ছাই চাপা আগুন। বাইরে তার তাপ কম হলেও ভেতরের আগুনটা কিন্তু খাঁটি, আগুনটা কিন্তু খাঁটি। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, মরিবার তরে। কি মিস্টার কার্তিক বাবু, হ্যাঁ? আপনি কি প্রতিবাদের কণ্ঠের হুঙ্কারে চমকে গেলেন নাকি? সাংবাদিক! আস্তে আস্তে, খেলা তো সবে শুরু। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। তবে হ্যাঁ, খেলার পুরো রেজাল্টটা কাল আপনি খবরেই দেখে নেবেন। ও ইয়েস 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 ইয়েস। খেলার পুরো রেজাল্টটা আছে আমার এই ক্যামেরায়। ক্যামেরাতে সাংবাদিক। ও কার্তিক বাবু, এই ক্যামেরাটা না বাচ্চাদের ছেলে খেলার জিনিস নয়, এই ক্যামেরাটা হচ্ছে কাজের জিনিস। সো আপনি এই ক্যামেরাটা পাবেন না। ক্যামেরা দাও বলছে। কুল কুল কুল, আপনি এত আমায় বিরক্ত করবেন না তো। যান যান যান, এখন চলে যান। ক্যামেরা দে রে সোরের বাচ্চা। আপনি আমায় ভয় দেখাচ্ছেন? ভয় নয় রে সোয়ার, তোকে একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দেবো। ক্যামেরা কার্তিক বাবু, আপনি আইনের বিরুদ্ধে গেছেন। আপনি আমার কপাল ফাটিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে আপনি আমার ক্যামেরা লুট করেছেন। আইন আইন আপনাকে ছাড়বে না কার্তিক বাবু, আইন। শোন রে সাংবাদিক, পারলে রাতে আমাদের ডেরায় যাবি, দেখবি তোদের আইনের বড় বড় কর্তারা আমরা মদ আর মেয়ে নিয়ে কেমন স্ফূর্তি করি। যাক, আজ তোকে প্রাণে মারলাম না, এরপর কোনদিন যদি বাড়াবাড়ি করিস সেদিন তোর নামের আগে স্বর্গীয় বসিয়ে দেব, যাকে বলে রেস্ট অফ পিস। কার্তিক বাবু, আপনি অন্যায় করলেন। অস্ত্রের ভয় দেখিয়ে, ক্ষমতার ভয় দেখিয়ে আপনি আমার সত্যের মুখটা বন্ধ করে দিলেন। কিন্তু মনে রাখবেন, এখনো দেশে হাজার হাজার সাংবাদিক বেঁচে রয়েছে, আর তাদের কলমে লেখা হবে আপনাদের মতন মানুষের মরণের ইতিহাস। ইতিহাস হয়ে যাবে, বুঝলে ভক্তি, একেবারে ইতিহাস হয়ে যাবে। এই এলাকায়, এই থানায় একেবারে ইতিহাস হয়ে যাবে। দাদা বলেছেন বাবু রামদা, আপনার যে আয়োজন, আয়োজন না করলে চলে? নতুন অতিথি আসছে, আয়োজন না করলে মান থাকবে? কি আয়োজন আছে? আরে কি নেই তাই বলো? বরণ, নাচ গান, বক্তৃতা। বলছিলাম এত কিছুর মাঝে একটু মেয়ে ছেলে ছোঁয়া থাকলে ভালো লাগবে। আছে রে বাবা, আছে। কলকাতা থেকে
ওয়েস্টার্ন মিউজিকের সঙ্গে ওয়েস্টার্ন নাচ নিয়ে এনেছি, একেবারে রূপের রসে টকবক টকবক করে ফুটছে। আমার প্রাণটা উঠে ছুটছে। কোমরটা দুলিয়ে বুকটা ঝুলিয়ে মারবে ঝটকা। ওরে আমার পটকা। শুরু করো গান নাচের তালে তালে। অন্তর জ্বলি বুকের ভেতর আমার অন্তর জ্বলি। আরে ভক্তি বাবু, এবার একটু থামুন, সব রসটা এখানে শেষ করে দিলে ওর জন্য কিছুটা রাখুন। আর কতদিন ধরে রাখবো সরকার? এইবার যে কিছু একটা করা দরকার। কি বলতে চাও তুমি? বলছিলাম ওই নাচনে গানে বালিকে একবার দেখলি হতো না? বুকের ভেতর চাপা, আগুনটাকে দাও দাও করে জ্বলতে দাও, সময় বুঝে দপ করে চালিয়ে দিও, কেমন? তাই তো করছি সরকার। ঘুমিয়ে আছে, সুযোগ পেলেই তপ তো লাভা হয়ে বেরিয়ে আসবে। কিছু বুঝলেন না তো? মুছিয়া দাও সমাজের গ্লানি, পাপ অধর্ম অন্যায়, নতুন আলোয় জাগরিত হোক প্রেম ভালোবাসা ন্যায়। সমাজে কি নিদারুণ পরিণতি, তাই না? দেশ রক্ষা যাদের হাতে, তারাই রক্ষকী ভক্ষক সেজে কামনার চরিতার্থে উঠে পড়ে লেগেছে। এই কে তুমি? আরে এই অনুষ্ঠানে বা এলে কি করে? আসতে চাইনি স্যার, আসতে চাইনি। আপনাদের বর্বরতাই আমাকে এখানে টেনে এনেছে। আমি তো এখানে এসেছিলাম একটা রিপোর্ট লেখাতে, কিন্তু এসে দেখলাম যে নতুন আইসি আসবে বলে তার আড়ম্বরতে আপনারা এতটাই ব্যস্ত যে নিজেদের দায়িত্ব কর্তব্য ভুলে গেছেন। তাই দেখতে দেখতে এই মঞ্চে চলে এলাম আর কি। সেট আপ ননসেন্স। আপনার আছে নাকি? রজত রায়, সাংবাদিক রজত রায়। সত্য যেখানে, রজত রায় সেইখানে। হ্যাঁ স্যার, যেটা বলছিলাম যে আপনাদের ধর্মাবতার এমএলএ মিস্টার বিশোধর নাগের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমার কপাল ফাটিয়ে আমাকে ভয় দেখিয়ে আমার ক্যামেরা লুট করেছে, বিকজ সত্যতা লোপাট করার জন্য। প্লিজ স্যার, ইমিডিয়েটলি ওনাকে অ্যারেস্ট করুন। কি প্রমাণ আছে তোমার কাছে? আমি নিজে। আমরা মুখের কথা কাউকে অ্যারেস্ট করি না। তাহলে আমার এই কপালে ওটা ব্যান্ডেজ। ফলস হতে পারে। ও, তার মানে আপনারা ওনাকে অ্যারেস্ট করবেন না? সেটা দেখা যাবে এখন। তাহলে এখন কি করবেন? সে কৈফিয়ত তোমায় দিতে হবে। আপনি কি এসআই? না। এসআই? হাবিলদার? ঝাড়ুদার? ও, তার মানে আপনি ওই হোটেলে যে থানাতে জল টলান না। আমার করছি খোকা। থানার সাথে যখন কোনো সম্পর্কই নেই তখন আপনার ফাটছে কেন মশাই? মানে মানে হচ্ছে আমরা যখন বড়রা দুজনে কথা বলছি তখন আপনি কোনো কথা বলবেন না, ওকে? ঠিক আছে, আপনি এখন আসুন, আমি দেখছি পরে কি করা যায়। আজ থানায় নতুন আইসি আসছে, ওনার অভ্যর্থনার কাজে আমরা সবাই ব্যস্ত আছি। অভ্যর্থনা অনুষ্ঠান বন্ধ করতে হবে স্যার। তার মানে নতুন আইসিআই জয়েন করছেন না। কি বলছো বিপিন? হ্যাঁ স্যার, ওনাকে আন থেকে জানতে পারলাম উনি একটা বিশেষ কাজে আটকে পড়েছেন, তাই জয়েন করতে পারছেন না। ব্যাস হয়ে গেল, সম্মাটি হয়ে গেল। এবার কি হবে? বিপিন, তুমি সব অনুষ্ঠান ক্যান্সেল করে দাও। ওকে স্যার, একটা সমস্যা তৈরি হয়েছে। আবার কি সমস্যা? যে নাচের মেয়েটি এসেছে সে বলছে অনুষ্ঠান হোক বা না হোক কন্ট্রাক্টের টাকা তাকে দিতেই হবে। ও ইয়েস 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 ইয়েস। আপনাদের অনুষ্ঠান হবে কি হবে না আমার দেখার দরকার নেই। আমার সঙ্গে যখন চুক্তি হয়েছে তখন টাকা তো আমাকে দিতেই হবে। ও মাই গড, ও মাই গড, আই এম জাস্ট ওকে। ওই স্বপ্না, তুমি এখানে? হ্যাঁ, আমি কলকাতার সবথেকে বড় ডান্সার। না 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 না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমার স্বপ্না, তুমি ডান্সার নও। এই বাবু, হ্যাঁ। তুই কি নেশা টেশা করে আছিস নাকি রে? না 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 না, আমি কোনো নেশা করে নেই। তুমি ইনাদের চোখে ফাঁকি দিতে পারলেও তুমি কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারবে না। হ্যাঁ, আই তুই থাক। এই পুলিশ বাবু, কি ব্যাপার কি? হ্যাঁ, এখানে কি নাটক দেখার জন্য এসেছি? কেউ বলবে স্বপ্না, কেউ বলবে বৃষ্টি। কি ভেবেছিস কি? হ্যাঁ, এই যে সাংবাদিক, এতক্ষণ অনেক নাটক হয়েছি, এবার এখান থেকে কেটে পড়ো তো। আবার এই যে শুনুন, ও যতই বলুন না কেন ও স্বপ্ন নয়, কিন্তু আমি জানি ও আমার যে স্বপ্ন, আর আমি ওকে না নিয়ে এখান থেকে যাব না। সরকার বাবু, লজ্জা করছেন আপনাদের? একটা ভদ্র মেয়েকে নষ্ট করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। হ্যাঁ, আমি জানি ও কুসঙ্গে পড়ে সমস্ত কাজ করছে, কিন্তু এটাও আমি জানি ও ও আমার হারিয়ে যাওয়া স্বপ্ন। এই বাবু, আমার রূপ যৌবনে না আমি অনেককে পাগল হতে দেখেছি জানিস, কিন্তু তোর মতো পাগল আমি একটাও দেখিনি। না, আমি পাগল নই। পাগল হয়েছে তুমি। অর্থের নেশায় বুঁদ হয়ে কোনটা ভুল কোনটা ঠিক সেটা বিচার করার ক্ষমতা তুমি হারিয়ে ফেলেছো, আর সেই জন্য তুমি নষ্টের পথ ধরেছো। আর আমি থাকতে তোমাকে নষ্টের পথে যেতে দেবো না। চলো চলো এক্ষুনি আমার সাথে। আমার হাতটা ছাড় না বাবু, খুব লাগছে বিশ্বাস করে। এত আই ছাড় ছাড়। এই পুলিশ বাবু, আমাকে বাঁচা পুলিশ বাবু। এই বেশি বাড়াবাড়ি করলে না এই পুলিশকে বলে একেবারে থানার লকআপে ঢুকিয়ে দেবো। যা যা এখান থেকে। ঠিক আছে স্বপ্না, আমি এখান থেকে চলেই যাচ্ছি। তবে তবে যাওয়ার আগে তোমাকে আমি একটা কথা বলে যাই। আমার এই মনের মাঝে
আমার এই মনে হয়েছে যে রোগীর স্বপ্ন এঁকেছিলাম তোমার জন্য, সেটা আমি কালো রং দিয়ে মুছে ফেলে। ভালো থেকো স্বপ্না, ভালো থেকো। পাগল পাগল, একেবারে বন্ধু পাগল। তা না হলে এমন একটা টুসটুসে ভদ্র মেয়ের সাথে কেউ এমন অভদ্র আচরণ করি? ঠিক করেছি, সাদাকে একেবারে ঠেসে দিয়েছি। ভাতা করে ছেলে আবার ভাতার হওয়ার শখ। হ্যাঁ পুলিশ বাবু, অনেকক্ষণ থেকে অনেক নাটক চলছে। হ্যাঁ এবার আমার পয়সাটা দেয় নাই, বাড়ি যাবো। তা কি করে হয়? চলে যাই বললেই হলো। তা কি করবো কি? তোমার সাথে কি পিরিত করবো নাকি? না, বলছিলাম টাকা যখন দিতে হবে তখন একটু নাচ গান হলে ভালো হতো আর কি। আমরা যখন দেবো তখন কিছু নেব। তার মানে বিপিন, তুমি বাইরে যাও। ওকে স্যার। হ্যাঁ, এবার একটু নাচ গান হোক। পুলিশ বাবু শোন না, তুই যখন এত করে বলছিস নাচ গানের কথা, তাহলে নাচ গান হোক। ও হ্যাঁ, নামটা যেন কি? আমার নাম? হ্যাঁ, আমার নাম রঙ্গিলা। রঙিলা। आई आई ओ ओ मांगना है क्या? ओ ले लो तो ले लो, कभी किधर जाने जाना दिल दे रे सो बिना, कभी किधर जाने जाना दिल दे रे सो बिना। Oh my God! Oh my God! আমার নাচ গান কিরম লাগলো? দারুণ! এই তোর কেমন লাগলো? দারুণ! সত্যি? সত্যি? তাহলে আমার পয়সা দে না, বাড়ি যাবো। তা কি করে হয়? এতক্ষণ গানে ভর্তি হলো, এবার তোকে নিয়ে বাগান বাড়ি থেকে একটু ভর্তি করবো। ও মাই গড, ও মাই গড, আমাকে নিয়ে বাগান বাড়িতে? আই, তার মানে কি? হ্যাঁ কি চোখ রাখাচ্ছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বিপিন! হ্যাঁ পুলিশ, বিপিন! এই শালা বিপিন! ওর ব্যাগটা সার্চ করো। ওকে স্যার। আরে তাড়াতাড়ি করো। স্যার, এক বান্ডিল টাকা, এক বান্ডিল টাকা, একটা সার্ভিস পিস্তল, সার্ভিস পিস্তল, আইডেন্টি কার্ড। ওতে কি লেখা আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হোম মিনিস্ট্রি অ্যাফেয়ার্স। আরে নামটা বলো। দেবী মুখার্জি। ইন্সপেক্টর ইনচার্জ অফ দেবীপুর থানা। ম্যাডাম, দেবী মুখার্জি মানে আসছি। ওরে বাবা ভক্তি, এখান থেকে কেটে পড়াই সঠিক যুক্তি। ওরে বাবা। ম্যাডাম, আপনি কাউকে কিছু না জানিয়ে জানিয়ে এলে তো আপনার স্বরূপটা আমি দেখতে পেতাম না। ম্যাডাম। জানতে পারতাম কি করে নিজের সততাকে আপনি কিভাবে বিক্রি করে দিয়েছেন? ম্যাডাম। আপনি কি মানুষ নাকি বহুরূপী মিস্টার? বাবুরাম সরকার। ওকে ওকে, বাবুরাম সরকার। উচিত শিক্ষাটা হওয়া তো আপনার খুব বেশি দরকার। সরকার বাবু এরকম ছাগলের মতো ব্যা 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 করছেন কেন? ম্যাডাম। কটা কথা বলছি, কান খুলে শুনে রাখুন। এখন থেকে আপনাদের লাইফ স্টাইলটা না একটু চেঞ্জ করতে হবে, ম্যাডাম। বুঝলেন? সরকার যাকে যখন যেটুকু দেবে তাকে ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকবে। ম্যাডাম। বেশি বেগরবাই করলে না পায়ে দড়ি বেঁধে গাছের সাথে লটকে দেবে। অসতের টাকায় চকচক করা কপালটা চোখের জলে একেবারে নিতিয়ে যাবে। ম্যাডাম। দেবী মুখার্জি যান, এখন গিয়ে কার্তিককে অ্যারেস্ট করুন। ওর অপরাধ? ওর অপরাধ সাংবাদিক রজত রায়কে পিস্তলে ভয় দেখিয়ে ওর কাছ থেকে ক্যামেরা কেড়ে নিয়েছে। তার মানে ম্যাডাম আপনি রজত বাবুকে? ইয়েস ইয়েস ইয়েস, রজতকে আমি চিনি, ও আমার খুব ভালো বন্ধু। আর হ্যাঁ, আমার কথাতেই কিন্তু অভিনয়টাও করেছে। তার মানে আপনি সবকিছু জেনে শুনে? সবকিছু জেনে শুনে আগে ওকে পাঠিয়ে তবে এখানে আমি ছদ। ম্যাডাম। নাহলে জানতাম কি করে আপনার মতো একজন অসৎ পুলিশ অফিসার কিভাবে থানার মধ্যে একজন বার ডান্সারকে নিয়ে বেলেল্লা পড়া করছেন। ম্যাডাম আপনি বিশ্বাস করুন, না
না না না সরকার বাবু, আমি তো কথায় নয় সরকার বাবু, আমি কাজে বিশ্বাস করি। ইয়েস, এখন যেটা বললাম সেটা দিয়ে করবে। কিন্তু ম্যাডাম, কার্তিক তো বিশ্বধর বাবুর বিয়ে। আচ্ছা আচ্ছা, আইনের কোন খাতায় লেখা আছে বলুন তো, কোন নেতা মন্ত্রীর বিয়ে হলে তাকে অ্যারেস্ট করা যাবে? ম্যাডাম। হ্যালো, কোন সংবিধানে লেখা আছে? যদি কোনো গন্ডগোল হয় সামাল দেবেন, দরকার হলে এক্সট্রা ফোর্স নামাবেন। ম্যাডাম। আর তাতেও যদি কোনো কাজ না হয় তাহলে তাহলে প্রথম গুলিটা চালাবেন আপনি। ম্যাডাম। ডোন্ট অ্যাংরি মি। ম্যাডাম। বিচার চাই, বিচার। ঈশ্বরের কাছে আমি আমার প্রেমের যোগ্য বিচার চাই, আমার প্রেমের পরিণতি জানতে চাই। কবে থেকে বিনয়ের স্বপ্নের মালা গেঁথে বসে আছি, কবে পরাবো আমি ওর গলায়, কবে আপন করে বলবো কিছুক্ষণ রহিতে কাছে, আর কিছু কথা না হয়ে বলে দে মোরে, কিছুক্ষণ রহিতে কাছে, আর কিছু কথা না হয়ে বলে দে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয়ে উঠি দোরে, আর কিছু কথা না হয়ে বলে দে মোরে, কিছুক্ষণ না হয়ে রহিতে কাছে। সুরে সুরভিতে না হয়ে ভরে তো বেলা, উড়েলো চলয়ে বাতাস করে তো ফেলা, সুরে সুরভিতে না হয়ে ভরে তো বেলা, উড়েলো চলয়ে বাতাস করে তো ফেলা, বেদুল কত না বকুলের কুড়ি রয়ে যেত ঝরে, ও গো না হয়ে রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয়ে রহিতে কাছে, আরো কিছু কথা না হয়ে বলে দে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয়ে উঠি দোরে, আরো কিছু কথা না হয়ে বলে দে মোরে, কিছুক্ষণ আরো না হয়ে রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয়ে রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয়ে রহিতে কাছে। এইভাবে তোকে সবসময় আনন্দে দেখতে চাই পল্লবী। আমিও তাই চাই মা, কিন্তু তোমরা যে আমার সুখের দরজায় দুঃখের তালা দিয়ে বন্ধ করে রেখেছো। তার জন্য দায়িত্ব নিজে সব জানে, কি করে তোকে অপাত্রে দান করি বল মা। বিনয় অপাত্র নয় মা, সে সৎ শিক্ষিত, শুধু গরিব বলে সে অপাত্র হয়ে গেল মা। আমাদের মতো উচ্চ ধনের ঘরে ওই বিনয়ের মতো গরিবের কোনো স্থান হতে পারে না। কিন্তু কেন মা, কেন? ওই গরিবদের নিয়েই তো বাবা দিন রাত পড়ে আছে, তাদের দুঃখে কাঁদছে, তাদের সুখে হাসছে। ওটা রাজনীতি পল্লবী, রাজনীতিতে অনেক কিছু করতে হয়, আবার গরিবের সাথে এক থালা ভাতও খেতে হয়, সেটা শুধুমাত্র লোক দেখানোর জন্য। কিন্তু তুই ভাবিস না তোর বাবা গরিবদের নিয়ে মাতামাতি করে বলে তাদের নিয়ে মাথায় তুলে নাচবে। তাই বিনয়ের সঙ্গে তোর বিয়ে কোনো মতেই সম্ভব নয়। তাহলে তুমিও শুনে রাখো মা, ওই বিনয়কে যদি তোমরা মেনে না নাও, তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। কুজোই বলে চিদ হবে আর কাক বলে ফর্সা হবে। পালিয়ে গিয়ে কি জীবনের সব সমস্যার সমাধান হয় রে মা? বাবা। না রে মা পল্লবী, তুই বিষধর নাগের মেয়ে, পালিয়ে নয়, সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করবি। তাছাড়া কার কাছ থেকে কিভাবে পালাবি রে মা? আর এই পৃথিবীটা হলো একটা পুকুরের মতো, আজ না হয় কাল মাছ ঠিক জালে ধরা পড়বেই। বাবা তুমি পারলে ছেলেটাকে বলে দিস ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন না দেখতে। আজকে বুঝতে পারছিস না পল্লবী, কিন্তু একদিন তুই ঠিক বুঝতে পারবি ও তোকে নয় তোর টাকা সম্পত্তিকে ভালোবাসে। তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল। তোমরা চাইলে ওর সাথে দেখা করে কথা বলতে পারো। একটা রাস্তার ভিখিরির কাছে আমার মেয়ের জন্য আমাদের মাথা নত করতে হবে? তুই চাইলে কি 2-5 লাখ টাকা দিয়ে রিলেশনটা শেষ করে আসতে পারিস? বিনয় এখনো তোমার মতো পাকা খেলোয়াড় হতে পারেনি বাবা, যে আমার দামটা এত সহজেই ঠিক করে ফেলবে। তুমি যেমন তোমার মেয়ের দামটা 2-5 লাখ টাকায় ঠিক করলে, তার এই অঙ্কটা বুঝতে না একটু সময় লাগবে। সেই জন্য তো তোর মতের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে। তবু আমি আমার সিদ্ধান্তে অটল। এই বলবি, এই কিসের অভাব তোর? গাড়ি বাড়ি টাকা পয়সা সুখ স্বাচ্ছন্দ্য কি নেই তো?
পল্লবী অর্থই অনর্থের মূল কারণ বাবা। মা না বুঝলো আমি বুঝি। তোমার অহিংসা রাজনীতির সুখে রাজভোগের থেকে দুঃখের পান্তা ভাত অনেক ভালো। পল্লবী আমাকে আমার মতো করে থাকতে দাও বাবা। আর পারলে পারলে দয়া করে আমার পথের কাঁটা হয়ে দাঁড়িও না। কে কার মতো থাকবে সেটা ঠিক করব একমাত্র আমি। বাবা আমি যেমন এই সমাজের নেতা, তেমনি তোদেরও ভাগ্য বিধাতা। বাবা তাই আমারও শেষ কথাটা শুনে রাখ পল্লবী। ওই বিনয় হবে আমার একমাত্র জামাই। বাবা 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 হ্যাঁ রে, আমি তোর বাবা। তোকে কাঁদিয়ে কি আমরা কখনো সুখে থাকতে পারবো? তোর ভালোবাসাটা ঠিক কতটা মজবুত একটু যাচাই করে দেখছিলাম আর কি। বাবা তুমি সত্যি বলছো? সত্যি রে মা, সত্যি। তার মানে তুমি ভিখারি ছেলেটার সঙ্গে এই তুমি মহারাজের সাধু হলে আজ আমি আজ চোর বটে। আরে কাকে ভিখারি বলছো কৃষ্ণা? আরে সুখ ছাড়া আমরা সবাই ভিখারি। আর যদি ভাবো টাকার কথা, আরে বাবা, পল্লবী আমার একমাত্র মেয়ে। বিনয়ের সঙ্গে বিয়ে হলে ও তো আমাদের সমস্ত কিছু মালিক হয়ে যাবে। তখন তো ও আর ভিখারি থাকবে না কৃষ্ণা। বাবা বাবা তুমি আমায় এত ভালোবাসো। আরে মা, তুই যে আমার একমাত্র মেয়ে, তাই তো সবকিছু গুছিয়ে খবর নেওয়ার জন্য কার্তিককে আমি বিনয়ের বাড়িতে পাঠিয়েছি। কার্তিক এখনই খবর নিয়ে চলে আসবে। আসবে মানে এসে গেছি। খবর যে একেবারে জব্বর দাদা। বিনয়ের বাবা ভুবন বাবু তো একেবারে আল্লাতে আটখানা। বিষধরের মেয়ের সঙ্গে বিয়ের কথা শুনে একেবারে অবাক। তারপরে কি যত্ন কি যত্ন। এই কার্তিক, আমার হবু জামাই কি বললো? বিনয়ের সঙ্গে আমার দেখা হয়নি দাদা, ও চাকরির জন্য কলকাতায় গেছে। আরে বাবা, চাকরির কি দরকার? আমার এত বড় ব্যবসা। বিনয় তোমার ব্যবসায় বসবে না বাবা, ও নিজে কিছু করতে চায়। কিন্তু মা পল্লবী, তুই বল, আমার ব্যবসা তোর বসতে কিসের অসুবিধে? তার যে আত্মসম্মান বোধটা অনেক বেশি বাবা। সে পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়াবে, তবু অন্যের টাকায় বিলাসিতা করবে না। কিন্তু যে আধুনিকতার ছোঁয়ায় তুই বড় হয়েছিস, পারবি সেই সুখ ছেড়ে দিয়ে সামান্য এক জীবন যাপন করতে? সময়ের সাথে মানিয়ে নেওয়ার শিক্ষা তো তোমরাই দিয়েছো বাবা, কপালের দোহাই দিয়ে মেনে নেব। কিন্তু আমি কি করে পারবো রে মা? তুই যে আমার একমাত্র সন্তান, তোর দুঃখে কি আমরা সুখে থাকতে পারবো? আঘাতে আঘাতে মনটা যে আমার ভেঙে চুরমার হয়ে যাবে রে মা। কেঁদো না বাবা, কেঁদো না। আমি বিনয়কে বোঝাবো, যদি তোমার সাথে দেখা করে। তাই কর মা, তাই কর। চোখের সামনে আমার মেয়ের অকাল বোধন আমি কিছুতেই দেখতে পারবো না রে মা, আমি কিছুতেই দেখতে পারবো না। বাবা মেয়ের ভালোবাসার লড়াইয়ে তুমি যে আমায় বারবার হারিয়ে দিচ্ছ বাবা। তবে আজ আমি ভীষণ খুশি, কারণ আমার বাবা আমাদের ভালোবাসাটাকে আজ তোমাদের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। উনি শুধু একজন দক্ষ নেতাই নন, একজন ভালো পিতা। পল্লবী মা, শুনে যা মা, শুনে যা। শুনে যা মা, শোন। না না, এত বড় সর্বনাশ আমি কিছুতে মেনে নেব না। চাই না তোমার বড় মনের পরিচয়। তুমি আমার মন বোঝার ক্ষমতা তোমার এখনো হয়নি কৃষ্ণা। তুমি যে অনেক কাঁচা। তার মানে তুমি পুজোই বলে জিত হবে আর কাক বলে ভরসা হবে। তুমি বিষধর না, আমার শিরায় শিরায় বিষ, এক ছোবলেই ফিরি। আমার বিষের জ্বালা যে কতটা ভীষণ তা কেবল তারাই বোঝে যারা আমার ছোবল খেয়েছে। এই সমাজে রন্ধে রন্ধে ঢুকিয়ে দেবো আমার বিষাক্ত বিষ। হিংসার আগুনে পুড়ে মরবে যুব সমাজ। সমস্ত পুণ্যকে ধ্বংস করে পাপের রাজত্ব কায়েম করতে চাই, কারণ আমি যে বিষধর নাগ, কেউটের থেকেও ভয়ঙ্কর। আমার শিরায় শিরায় বিষ, এক ছোবলেই ফিরি। কি করতে চাও তুমি? পুজোই বলে চিত হবে আর কাক বলে ভরসা হবে। দাদা গুম করে দাও, ওই বিনয়কে একেবারে গুম করে দাও। একটা ভিখারি শুয়োরের বাচ্চা আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখছে। পারবে না, পারবে না। ওই চোখ দিয়ে স্বপ্ন দেখার আগে ওর চোখ দুটো আমি উপড়ে নেব। ওর শরীরে বইবে শুধু আমার বিষাক্ত বিষ, কারণ আমি যে বিষধর না। আমার শিরায় শিরায় বিষ, এক ছোবলেই ফিনি। তুমি যে পল্লবীকে কথা দিয়েছো। কুজোয় বলে চিত হবে আর কাক বলে ফর্সা হবে।
আরে আমার ডান হাত জানে না বাঁ হাতের কাজ, আমার ছোবলে শুধু বিষ আছে। কথার কোনো দাম নেই, বাধা দিলে ওর জেদটা অনেক বেড়ে যাবে, তাই ছাই চাপা দিয়ে আগুনটাকে দমিয়ে দিলাম। ওই ছাই চাপা আগুনই তোমার ঘর পুড়াবে দাদা, তাই যত তাড়াতাড়ি পারো জল ঢেলে নিভিয়ে দাও। কি বাজে বকছো ভক্তি? সাথে কি আর বলছি, মাছের কাঁটা গলায় বেঁধেছি, শুধু খিচখিচ করছে। আরে সকাল বেলায় কি নেশা করেছো নাকি? কথাটা শুনলে তোমারও জন্মের নেশে কেটে যাবে, কারণ সবার আগে বাসটা তোমার মাথায় পড়বে কার্তিক। মানে 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 নতুন এসেছে এই দেবীপুর থানায়, আর তার প্রথম কাজ ওই কার্তিক। এই হারামজাদা, এই কার্তিককে অ্যারেস্ট করো। কিন্তু কার্তিক তার অপরাধ। সাংবাদিক রজত রায়ের মাথা ফাটি তার ক্যামেরা কিনে নিয়ে সমস্ত প্রমাণ লোপাট করা। বেশ করেছে, শালা সাংবাদিকের আবার বড় বড় কথা। ওই শালা পল্লবী আর বিনয়ের কেসটা নিয়ে জট পাকাচ্ছিল, শালাকে দিয়েছি একদম সাইজ করে। তাতে গেলেন না বাঞ্ছারাম, ভুল করেছো কার্তিক। দাদা, ওই শালাকে একেবারে খুন করে আসা উচিত ছিল, তবেই বুঝতে পারতো বিষধর নাগের পেছনে লাগতে এলে হিতে বিপরীতই হয়। পরের বার তাই হবে দাদা। তার আগে যে কার্তিক তাকে অ্যারেস্ট করতে আসছে, তার কি হবে? কোনো চিন্তা নেই, আমাদের বাবুরাম থাকতেও কিছুই করতে পারবে না। বাবুরামান সাপুড়ে হয়ে গেছে দাদা, ওই নতুন আইসিটা দাপট, তাতে বাবুরামকে পুলিশের চাকরি ছেড়ে সাপ খেলা দেখাতে হবে। কি যাতা বলছো ভক্তিদা? ঠিকই বলছে বৌদি, আমার মনে হয় সব শেষ হয়ে যাবে, হয় অপঘাত মৃত্যু, না হয় পাগলা কারণ, যে কোনো একটা হবে। তুমি আমায় বাঁচাও, বাঁচাও বিষধর। কি বাজে বকছো বাবুরাম? থেকে আর বলছি না দা, একেবারে যাত্রেল, যে কোনো কাজ বাই ভ্রুক বাই ক্রুক। বারে নাচাবো, আমার নাচ ঘরে বাই করে নাচাবো। তাই না চাও বিষধর, পুরনো বিষধর মূর্তিটা তুমি দেখাও, নইলে তোমার সাজানো সাম্রাজ্য ভেঙে একেবারে তছনছ করে এই দেব। shut up! যে সাম্রাজ্য আমি তিল তিল করে গড়ে তুলেছি এত সহজে কেউ ভাঙতে পারবে না। যে আমার সাম্রাজ্যে ধাবা বসাতে আসবে তার হাত দুটো আমি ভেঙে গুড়িয়ে দেব। আরে তুমি যদি কিছু না করতে পারবে তাহলে মাসে মাসে এত টাকা ঘুষ নাও কেন? ওনাকে আটকানো আমার সাধ্য নেই, তার থেকে তুমি এক কাজ করো কার্তিক, 2-4 দিন কোথাও গা ঢাকা দাও। আরে সামান্য একটা মেয়ের জন্য আমাকে গা ঢাকা দিতে হবে? কেন ওই ওভার কনফিডেন্স ওর গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে ছেড়ে দেবে। কাউকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। আমি দেখতে চাই ওই মহিলার কত বড় সাহস, আমার বাড়ি থেকে আমার লোককে তুলে নিয়ে যায়। অ্যারেস্ট হওয়ার পর আসামি থানায় যাবে না মর্গে, সেটা একমাত্র আমি ঠিক করব মিস্টার বিষধর নাগ। পুজোয় বলে জিদ হবে, আর কাক বলে ভরসা হবে। বাবা, নামেও বিষ আবার কাজেও বিষ। এভাবে বলবেন না ম্যাডাম, প্রথম দিন আমার বাড়িতে এসেছেন। একটু চা জল খাবেন, গল্প গুজব করবেন। আর প্রতি মাসের 1 তারিখে আপনার পাওনা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। দরদাম করতে যে আপনারা পোক্ত, সেটা আমার অফিসার বাবুরাম সরকারকে দেখলে বুঝতে পারি। কথায় কথায় উনি যে ভাবে লেজ নাড়েন, তাতে তো এটা শিওর ওনার দরদামটা একেবারে ফিক্সড। না ম্যাডাম, আমি আগে থেকে এখানে ইনভেস্টিগেশন করছিলাম। ইনভেস্টিগেশন করছিলেন না, ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে আসামিকে কিভাবে পালিয়ে যেতে হয়। আপনি আমায় অপমান করছেন। Shut up! একজন পুলিশ অফিসারে আপনি নিজেকে বিক্রি করে দিয়েছেন। আপনাকে তো পুলিশ বলতে আমার লজ্জা করছে। ইউ আর নট এ পুলিশ, ইউ জাস্ট লাইক এ পুলিশ। ম্যাডাম, চারণ বলুন তো, এখানে কার্তিক সামন্ত কে আছেন? আগে আমি এই, এই, না আমি তো ভক্তি, কৃষ্ণের ভক্ত ভক্তি, প্রভুই যোগান শক্তি। কার্তিক এইখানে। হ্যাঁ, আমি কার্তিক। বলুন কি আমার অপরাধ? সেটা তো আপনি থানায় গেলেই জানতে পারবেন। খবরদার, আমার স্বামীর পারমিশন ছাড়া এখান থেকে কেউ এক পাও এগোতে পারবেন না। পারমিশন? বৌদি, একটা কুকুরে তার প্রভুর কোলে বসতে গেলে পারমিশনের দরকার হয়। আপনার মতো স্ত্রীর স্বামীর পারমিশন লাগে উঠতে বসতে, কিন্তু আমি দেবী মুখার্জি আইনের রক্ষা। এই খাকি পোশাকটা পরার পরে না কোনো পারমিশনের তোয়াক্কা করি না। এটা বিষধর নাগের বাড়ি, এখানকার সমস্ত আদব কায়দা ওনার নির্দেশেই চলে। এই ডোন্ট অ্যাংরি মি, হ্যাঁ? বেয়াদবের আদব কায়দা
হ্যালো আমার দরকার হয় না। ম্যাডাম বিষধর হচ্ছে জনপ্রিয় নেতা, এই এলাকার ভগবান। আচ্ছা সরকার বাবু, 50 তলার যিনি লিফট চালক তারও তো অনেক উঁচুতে ওঠা নামা, তাই বলে তো তিনি নিজেকে ভগবান ভাবতে পারবেন না। দেবী মুখার্জি, অনেকক্ষণ ধরে আপনার অনেক বড় বড় লেকচার শুনে যাচ্ছি, একটা কথা বলে যাবেন না, আপনারা যাকে স্যালুট করেন সেই সব লোকেরা দিনের পর দিন আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য আমার বাড়ির দরজার সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। মিস্টার নাগ, লড়াইটা কিন্তু এবার আমার সাথে হচ্ছে। হ্যাঁ, বেশি বেগরবাই করলে না আপনার বাড়ির দরজার সামনে এসে যমরাজ দাঁড়িয়ে থাকবে ফর এ স্মল অ্যাপয়েন্টমেন্ট। দেরি না করে জিপে উঠে পড়, আর আমিও আমি জানতে চাই আমার অপরাধ কি? অপরাধ সাংবাদিক রজত রায়কে পিস্তলের ভয় দেখিয়ে ওর কাছ থেকে ক্যামেরা কেড়ে নিয়ে সত্য লোপাট করার অপরাধ। রাম 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 রাম, ইয়া ইয়া ও। যান যান যান, ওকে গিয়ে জিপে তুলুন তো। ওকে ম্যাডাম, এই চলো চলো কার্তিক। এনি প্রবলেম? কোনো অপরাধ করলাম? দাঁড়িয়ে আছেন কেন? গেট আউট, আই সে ইউ গেট আউট। হ্যাঁ গো, আমিও যাই তোমার এই টয়টা গাড়িটা নিয়ে একটু মার্কেটিং করতে যাচ্ছি, তুমি এখন এদিকে সামলাও। থ্যাংক ইউ মিস্টার নাগ আমার সাথে কোঅপারেট করার জন্য। ওকে মিস্টার নাগ, বাই। ভুল করলেন ম্যাডাম, ভুল করলেন। আমার ঘুমন্ত অতীতটাকে জাগিয়ে দিয়ে আপনার নিজের বিপদ ডেকে আনলেন। জনদরদি নেতা হয়ে আমি আমার স্বচ্ছ ভাবমূর্তির বলি আউড়ে যাচ্ছি, মানে এই নয়, আমার রক্তের নেশাটা কেটে গেছে। আবার আপনি এই হাতে অস্ত্র তুলতে বাধ্য করলেন। মিস্টার নাগ, আপনার হাতটা একটু সামনে রাখুন, না হলে এই হাতে হাত করা পড়াতে না আমার জাস্ট 1 সেকেন্ড সময় লাগবে। কুজোয় বলে জিত হবে, কাক কাক বলে ফর্সা হবে। ম্যাডাম, Don't angry me. আপনার প্রতিটা গুলির হিসাব সরকারকে দিতে হবে। আমার গুলির হিসাব নেওয়ারও কেউ নেই, আর দেয়ারও কেউ নেই। অযথা আইন রক্ষা করতে গিয়ে নিজের প্রাণের ঝুঁকি নেওয়াটা কি আপনার ঠিক হবে ম্যাডাম? কুজয় বললে জিত হবে, আর কাক কাক বলে ফর্সা হবে। আশায় বাঁধি খেলা বেদনার বালু চরে, কি আশায় বাঁধি খেলা বেদনার বালু চরে। নিয়তি আমার ভাগ্য লয়েছে, নিয়তি আমার ভাগ্য লয়েছে, নিশিদিন খেলা করে বেদনার বালু চরে। হায় গৌরীদয় তবুও তোমার
আশা কেন যায় না যতটুকু চায় কিছু তার পায় না কিছু তার পায় না কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে নিয়তি আমার ভাগ্য রয়েছে নিয়তি আমার ভাগ্য রয়েছে নিশিদিন খেলা করে বেদনা বালু চরে গান গেয়ে কি নিজের জীবনের সব দুঃখ কষ্ট ভোলা যায় বলুন? এছাড়াও উপায় কি ডোনা? দিনের পর দিন যে আমি হতাশার অন্ধকারে হারিয়ে যাচ্ছি। হারিয়ে যাওয়ার আফসোসে ডুবে গিয়ে কি কোনো উপায় বেরোবে? তার চেয়ে তোমার বাবাকে বলে হ্যাঁ, বাবাকে বলে কোনো পথ বেরোবে না ডোনা, কারণ তিনি সত্যের পথের একমাত্র পথিক। নিজের জীবনের অবলম্বন শুধু ঝোলাভর্তি সততার সার্টিফিকেট, আর সেই সার্টিফিকেটগুলো বাবা কাঁধে ঝুলিয়ে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত শুধু বিনা পয়সায় সাধারণ মানুষের চিকিৎসা করে বেড়াচ্ছেন। আর আমার মা সেই ভালো মানুষের গল্প গাথা নিজের আঁচলে বেঁধে ঠাকুর ঘরে মঙ্গল কামনায় ব্রতী হয়েছে। রমেশ বলুন, এটা মডার্ন যুগ, নিজের কথা আগে ভাবতে হয়। তোমার বাবাকে বলো বাড়ি গিয়ে চিকিৎসা না করে কোনো নার্সিং হোম খুলতে, তাতে টাকায় তোমাদের আলমারি ভরে যাবে। কিন্তু ডোনা, বাবা যে বলেন টাকা নয়, মানুষের সেবাই ডাক্তারের মূল ধর্ম। ওই সময়টা আমরা 20 বছর আগে ফেলে এসেছি বলুন। আজকে দিনে মানুষের মুখে একটাই স্লোগান, আপনি বাঁচলে বাপের নাম। আমি যে সাধারণ ঘরে বিকম পাস করা একটা সাধারণ সন্তান, হাজার চেষ্টা করলে কি আমরা এসব পারবো? চেষ্টা মানুষকে সব করায় বলুন। আমার সাথে যখন নিজের জীবনটাকে জড়িয়েছো, তখন আমার সুখ স্বাচ্ছন্দ্যের কথা তোমাকে ভাবতে হবে, আমার কথা মতো তোমাকে চলতে হবে, তাতে দুজনেরই ভালো হবে। নিজের জীবনের সব বিসর্জন দিয়ে আমি তো তোমার মতোই চলছি ডোনা। তোমার কথায় চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করতে চাইছি, নিজেদের স্বপ্ন পূরণ করতে চাইছি, কিন্তু সব কিন্তু পরেও একটা সমস্যা তোমাকে আটকে রেখেছে বলুন, আর সেটা হলো টাকা। হ্যাঁ ডোনা, অন্য তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, তার ব্যবস্থা আমি করে রেখেছি। তার মানে তোমার বাবাকে বলে বাড়িটা তোমার নামে লিখে নাও, তারপর সেই টাকাটা ব্যাংকে জমা রেখে মোটা টাকা লোন নিয়ে নাও। কিন্তু বাবা আমায় পুরো বাড়িটা লিখে দেবেন কেন? এটাতে তো আমার একার অধিকার নেই। আরে বাবা, তুমি কি একেবারে নিয়ে নিচ্ছ নাকি? ব্যবসা দাঁড়িয়ে গেলে আবার দিয়ে দেবে, সেখানে আমরা একটা ফ্ল্যাট কিনে নিজেদের মতন করে থাকবো। কিন্তু এত কিন্তু কিসের বলুন? তুমি কি চাও না আমাদের সুন্দর একটা রঙিন জীবন হোক, আমাদের চা পার মাঝে সুন্দর একটা মধুর মিলন হোক, দু চোখে থাকবে অনেক স্বপ্ন আর অনেক ভালোবাসা? চাই ডোনা চাই, তোমাকে ভালোবেসে সব বাঁধনে বাঁধবো বলেই তো আমার এই হৃদয় আসনে বসেছি। ওই দিগন্ত বিস্তৃত আকাশের যেমন কোনো শেষ থাকে না, আমাদের প্রেমের পরিণতি হবে তাই। সত্যি? ধ্রুব তারার মতো সত্যি। বলুন। চুপি চুপি মন তোমার চুরি করে তোমাকে আপন করে নিলাম, ধীরে ধীরে প্রেম ভালোবাসাতে চিরসাথী হয়ে রবে যে।
হচ্ছে ডোনা, মানে যার কথা আমি তোমায় বলেছিলাম। হ্যালো আন্টি। মাত্র হাই। হেলবো বরুণ, ও কি বলছে রে? হেলতে নয় মা, ও তোমাকে হ্যালো বলছে। সে কি বলুন, তোমার মা দেখছে সাধারণ কালচারটুকুও জানে না। আমি সাধারণ ঘরের এক গরিব ডাক্তারের স্ত্রী, আমার কি ওসব বিলেতি শিক্ষা আছে মা? এটাই এখনকার কালচার আন্টি। বিলেতি কালচার না জানলে নিজেকে খুব ব্যাকডেটেড মনে হয়। হাজার বিলেতি সাবান গায়ে মাখলেও কাক কোনোদিন বক হয় না। আর পায়ে হাত দিয়ে প্রণাম করাটাই হচ্ছে আসল সম্মান দেওয়া। ওই সম্মানটাকে আমি মনে করি ওই কালচার। আমার বাবা মা আমাকে ওই শিক্ষা দেয়নি। তা আমার বরুণকে কি তোমার ওই আধুনিক শিক্ষার স্কুলে ভর্তি করে দিয়েছো মা? অফকোর্স, আমার সঙ্গে জীবন কাটাতে হলে ওকে আমার মতো করে গড়ে নিতে হবে। বড় ব্যবসা করতে হবে, আধুনিক হতে হবে, গ্রামের এই প্যাচ পেচে কাদা ছেড়ে শহরের রঙিন ফ্ল্যাটে গিয়ে থাকতে হবে। না মা না, আমার ছেলে আমাদের ছেড়ে এই গ্রাম ছেড়ে কোথাও যাবে না। হাজার অভাব থাকলেও আমরা ভালোবাসার বাঁধনে এক হয়ে থাকবো। সেটা সময় বলবে আন্টি। মানে ওই নেকাপনার ওল কালচার দিয়ে সিম্পেথি অর্জন করা যায়, টাকা পয়সা রোজগার করা যায় না। অভাবে টান পড়লে ওই নেকাপনার দড়িটা না পট করে ছিঁড়ে যাবে, পট করে। বাই বড়, বাই আন্টি। শোনো মা, শোনো। হ্যাঁ রে খোকা, ওই কি তোর আগামী দিনের সাথী? ওর কথায় তুমি কিচ্ছু মনে করো না মা, ও একটু এরকম। না না, আমি মনে করব কেন? তোর জীবন তুই যেভাবে চাইবি সেভাবেই কাটাবি। মা। হ্যাঁ রে খোকা, তুই কি ব্যবসা করতে চাস? করতে চাইলে উপায় কোথায় মা? সবকিছু তো আটকে আছে ওই টাকায়। বাবা যদি চায় তাহলে হয়তো একটা উপায় বের হতে পারে। আমি এসবের কি বুঝি বল? এই ব্যাপারে তোর বাবার সাথে তুই কথা বল। বাবার কি আমার কথা শোনার সময় আছে মা? খোকা। বাবা তো ব্যস্ত দেশের ও দশের সেবা করতে। খোকা। এই ঘরের কথা মনে থাকে কই? গ্রামের দুস্থ দরিদ্র মানুষদের নিয়ে পড়ে আছে, তাদের সুখ দুঃখে নিজেকে উজাড় করে দিয়েছে। আপনার এলোয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ বনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। বাবা, নিজের জন্য তো অনেক বাঁচলাম রে বরুণ, এইবার যদি একটু পরের জন্য বাঁচি তাহলে ক্ষতি কোথায়? বাবা। মানুষ হয়ে যদি মানুষের জন্য কিছু না করি, কিছু না ভাবি, তাহলে মানব জন্মটাই যে বৃথা রে বাবা। বাবা, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো। আরে শোন, মানুষ কি মানুষের কাছে একটু সহানুভূতি আশা করে না? নিজের জীবনের কথা না ভেবে শুধু মানুষের জন্য ভেবে কি লাভ করতে পারে বাবা? কি বলছিস বরুণ? ঠিকই বলছি বাবা। মানুষের কথা না ভেবে যদি একটু টাকা পয়সার কথা ভাবতে তাহলে হয়তো আমাদের একটু উপকার হতো। বরুণ, টাকাটাই সব নয়। টাকা যদি জীবনের মূল হতো তাহলে মনুষ্যত্বের কোনো মূল্য থাকতো না। যুক্তি দিয়ে তুমি কখনো আমাকে প্রমাণ করতে পারবে না বাবা যে টাকার চেয়ে মনুষ্যত্ব বড়। বলতে পারো তোমার ওই মনুষ্যত্ব দিয়ে তুমি কি কি কিনেছো? বড় গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এসি, ফিজ। না, কিছু পারিনি। পারোনি বাবা, পারোনি। বরুণ, তোমার মনুষ্যত্ব কেবল তোমাকে অভাব আর হাহাকার দিয়েছে, আর যারা তোমার মনুষ্যত্ব নিয়েছে তাদের সবটাই আছে, শুধু তুমি আর তোমার মনুষ্যত্ব নেই। কিন্তু আমি না থাকলেও আমি আমার কাজের মধ্যে চিরকাল বেঁচে থাকবো। আজ যে মনুষ্যত্বকে তুই ছোট করে দেখছিস, সেই মনুষ্যত্বের জন্য তুই আজ বড় হয়েছিস, শিক্ষিত হয়েছিস। আমার এই শিক্ষা জচল বাবা। আজকের দিনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট গুলো ওই জন্ম তারিখের কাজে লাগে, আর ওই যোগ্যতায় যে চাকরি মেলে তাতে পেট ভরে, পকেট ভরে না বাবা। তার মানে যে চাকরিটা করিস তা বৃথা। করিস নয় বাবা, করতাম। তার মানে ও চাকরি ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে দিয়েছে? হ্যাঁ বাবা, আমি ব্যবসা করতে চাই। কিন্তু তার জন্য তো অনেক টাকার দরকার। হ্যাঁ বাবা, সেই জন্য বাড়িটা তুমি আমার নামে করে দাও, ওটা ব্যাংকে মর্টগেজে রেখে আমি একটা লোন নেব। কি বললি? বাড়িটা তোর নামে করে দেবো? হ্যাঁ। কিন্তু বাড়িটা তো তোর একার নয়, এ বাড়িতে দেবীরও সমান অধিকার রয়েছে। আরে বাবা, না মানে আমি বলছিলাম কি, আমি তো একেবারে নিয়ে নিচ্ছি না, ব্যবসা দাঁড়িয়ে গেলে আবার দিয়ে দেবো। তাছাড়া দিদি পুলিশে চাকরি করে, ও চাইলে মোটা টাকা ঘুষ নিয়ে ওই রকম 10টা বাড়ি বানাতে পারে। কিন্তু সমাজের শিক্ষা মূল্যহীন হলেও আমার বাবা মায়ের দেওয়া শিক্ষা আমার কাছে মূল্যবান। আর সেই শিক্ষা আমাকে শিখিয়েছে কিভাবে সৎ পথে অর্থ উপার্জন করতে হয়। হ্যাঁ বাবা, বাড়িতে ঢোকার সময় সব কথা শুনেছি।
আর তাতে যা বোঝার আমি বুঝেও গেছি। হ্যাঁ, বুঝে যখন গেছিস তখন তুই একটু বাবাকে বুঝে বল না। আচ্ছা আচ্ছা, আমার কথাটা তো একেবারে অযৌক্তিকর নয়। না রে ভাই, না অযৌক্তিকর নয়, কিন্তু বাবা মায়ের কথাও ভেবে দেখ, আমরা তো ওনাদেরই সন্তান বল। কিন্তু এক সন্তান সুখের গাড়ি করে ঘুরে বেড়াবে, আরেক সন্তান দুঃখের অন্ধকারে মুখ থুবড়ে পড়ে থাকবে, এটাও তো ঠিক নয়। ভাই, বাবা মা জন্ম দিয়ে আমাদের বড় করে তোলে, কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের। ভুল দিদি, ভুল। শুধু জন্ম দিলেই শিক্ষা দিলে হয় না দিদি। এই সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে টাকা লাগে দিদি, টাকা। আর সেই টাকা যখন কোনো বাবা মা দিতে অক্ষম হয়, তখন সেই বাবা মার জন্ম দেওয়ার আগে 10 বার ভাবা উচিত। ঝড় এসেছে পার্বতী, একটা অজানা ভাঙনের ঝড়, যে ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরমার হয়ে যাবে আমাদের ভালোবাসার ঘর। শুকনো গাছের পাতার মতো উড়ে যাবে সুখ, শান্তি, সততা, বিশ্বাস, সব। বাবা তুমি শান্ত হও, বাবা শান্ত হও। আমার কোনো অধিকার চাই না বাবা, তোমরা আমার বাবা মা, এটা আমার সব থেকে বড় অধিকার বাবা। বাবা শোনো শোনো, ও আমার ছোট ভাই, আমি তো ওরই বড় দিদি বাবা। ওর কোনো কষ্ট হলে আমি কি করে সহ্য করবো বলো তো? বাবা শোনো, তুমি সব সম্পত্তি ওকে লিখে দাও, তাতে যদি ওর সমস্যার সমাধান হয় তাতেই তো আমি খুশি হব বাবা। কিন্তু দেবী, সবকিছু লিখে দিলে আমরা যে আশ্রয় থেকে আশ্রয়হীন হয়ে যাব। মাগো, নিয়তির লেখা তো কেউ বদলাতে পারে না মা। দেবী, যদি নিয়তি চায় তাহলে তাই হবে। দেবী, তোমরা আমায় ভুল বুঝো না। তোমরা দেখো, আমি ঠিক সব সামলে নেব। আমাকে একটু সময় দাও। বেশ, দিলাম আর রইলাম সময়ের অপেক্ষায়। হ্যাঁ, তুই একদম চিন্তা করিস না, আমি চেষ্টা করব ব্যাংক থেকে যাতে তোর লোনটা তাড়াতাড়ি উঠে আসে, আর বাবাকে নিয়ে গিয়ে আমি সবকিছু ব্যবস্থাও করে দেব। দিদি এবার পড়ে যাবে। আরে না না না, পড়বি না। এই আমি শক্ত করে ধরে রেখেছি। এই শোন, তোর এই উপকার না আমি কখনো ভুলবো না। হ্যাঁ ঠিক আছে, বল। আমার উপকার ভুলে গেলেও চলবে, কিন্তু ওই কান খুলে শুনে রাখ, আমার বাবা মায়ের উপকার কিন্তু কোনোদিন ভুলবি না। ভুলবো না রে দিদি, ভুলবো না। ওরে দিদি, আমাদের সবার শরীরে বইছে একই রক্ত, আর সেই রক্ত কখনো বেইমানি করতে শেখায় না। ছোট থেকে বাবা মার ভালোবাসা আর তোর স্নেহ মমতায় বড় হয়েছি, শিখেছি সততার মন্ত্র, দেখেছি জ্ঞানের আলো, শুনেছি অমৃতবাণী। তাই এত সব এক মুহূর্ত মিথ্যা হতে পারে না রে দিদি। তাই তো আজ আমার মুক্ত কণ্ঠে বলতে ইচ্ছে করছে। তোকে বলতে হবে না, আমি বলছি তোর কি বলতে ইচ্ছে। কি বলবি বল। जब दुनिया में आए तेरा दिया चल पाए, जन्मों की दीवारों पर हम प्यार अपना लिख जाए। सूरज कब दूर गगन से, चंदा कब दूर किरण से, खुशबू कब दूर पवन से, कब दूर बहार चमन से। बंधन तो प्यार का बंधन है, जन्मों का संगम है। ओ, ओ, आ, ভাই দিদি ভাই, প্রণাম নিয়ে পূজনীয় বাবা মা, প্রণাম। মাথাটা ঠিক রাখিস। প্রণাম বাবা, প্রণাম মা। বাবা দেখো, আমার ভাই একদিন
ভীষণ ভীষণ হাসি ফোটাবে। আমিও তাই চাই রে মা, আমিও তাই চাই। আমার জীবনের সবটুকু শিক্ষার শ্রম দিয়ে তোদের মানুষ করেছি, বড় করেছি, সেটা কোনোদিনই বিফল হয়ে যেতে পারে না। আর তা যদি হতো তাহলে এই মানিক মুখার্জির সব অঙ্কগুলো যে ভুল হয়ে যেত রে মা, ভুল হয়ে যেত। বাবা তুমি আমার একটা কথা, দেখে কোনো লাভ হবে না রে দেবী। মনে এক বুক আশা আর মাথায় দুশ্চিন্তার বোঝানেও বেড়ে গেছে। তোর কথা ও আর শুনতে পাবে না। থাক, তোকে এই নিয়ে আর মাথা কামাতে হবে না। সারাদিন তো খুনি গুন্ডা দিনে পড়ে আছিস। এবার তুই একটু শান্ত হ, ঘরে আয়, আমি তোর জন্য খাবার করছি। অনেক বাড়া, আমি এক্ষুনি আসছি। আমি কিন্তু কিন্তু শান্ত হতে চেয়েও যে আমি শান্ত হতে পারছি না। বিবেকের দংশনটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। না না না, যেভাবে হোক আমাকে সবকিছু ঠিক করতে হবে, যেভাবে হোক আমাকে সমস্যার সমাধান করতেই হবে। তাই তো সেই আশায় আজ আমি তোমার কাছে এসেছি মা। আপনি আমাদের বাড়িতে? হ্যাঁ, আমি বড় বিপদে পড়ে আজ আমি তোমার কাছে এসেছি। বিপদ? কিন্তু আপনাদের বাড়িতে ঢুকতে গেলে তো পারমিশনের দরকার হয়। বিপদ সেই পারমিশনটা পেলো। আমার অপরাধ নেও না মা, কি যন্ত্রণায় যে ওই মানুষটার সঙ্গে একই বাড়িতে চলছি তা একমাত্র ভগবানই জানেন। তার মানে এতদিন ধরে আমি একটা দানবের সঙ্গে ঘর করছি মা, এবার আমি মুক্তি চাই। ও আচ্ছা আচ্ছা, সেইটা আপনি এতদিন পরে বুঝতে পারলেন। অনেক আগেই বুঝেছি মা, কিন্তু বলার মতো বিশ্বাসযোগ্য কাউকে পাইনি। যাকেই সাহায্যের কথা বলেছি তাকে ওই শয়তানটা টাকা দিয়ে কিনে নিয়েছে। হ্যাঁ, কিন্তু আমি যে বিক্রি হব না সেটা আপনি বুঝলেন কি করে? মায়েরা যে মেয়েকে চিনতে পারে মা। আপনি এই ব্যাগের মধ্যে আমার স্বামীর সমস্ত 2 নম্বরের কাজের কাগজপত্র আছে। এই ব্যাগটা তুমি নাও মা, আর এই কাগজগুলো খুব যত্ন করে গুছিয়ে রেখো। নাও মা, ব্যাগটা নাও। কি হলো, নাও। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু দেখো, এ কথা কেউ যেন জানতে না পারে। না না, একদম ভাববেন না, কেউ জানতে পারবে না। যাক বাবা, তুমি আমায় বাঁচালে মা। এবার আমি আপনি এরকম করে আপনার কি হয়েছে আমাকে বলুন না, আপনার কি হয়েছে? বলুন কি হয়েছে? জল। আপনি জল খাবেন? আচ্ছা আচ্ছা, আপনি বসুন, আমি জল নিয়ে আসছি। এই যে আপনার জন্য জল এনেছি, এই নিন, জল খাবেন বললেন, জল খান। আস্তে আস্তে খাবেন, না একদম আস্তে, কোনো তাড়া নেই, আস্তে আস্তে খান, আস্তে। তুমি আমাকে বাঁচালে মা। আসলে সকালে প্রেসারের ওষুধটা খাইনি তো, তাই মাথাটা কিরকম করছিল। আমি এখন আসি মা। হ্যাঁ শুনুন, কিন্তু আপনি কি একা যেতে পারবেন না? আমি একটু পৌঁছে দেব। না না, আমি যেতে পারবো। ওকে, আসি মা। আসুন। তুমি ভালো থেকো, ভগবান তোমার মঙ্গল করুক। তুমি ভালো, খুব ভালো। উফ, পৃথিবীতে যে কত রকমের মানুষ আছে। বিষধর নাক, তোমার 20 দাঁত ভাঙবে এবারে দেবী মুখার্জি। এইবারে আমি দেখব আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়। কে কার হাত থেকে বাঁচবে সেটা সময়ই বলে দেবে ম্যাডাম। আপনি এই সময় আমার বাড়িতে আসতে চাইনি, কিন্তু অর্ডার, তাই আসতে বাধ্য হলাম। তার মানে? মানে ওপর মহলে খবর আছে আপনি নাকি মোটা টাকা ঘুষ নিয়ে কার্তিক সামন্তকে ছেড়ে দেবেন বলেছেন। না না, আমি বলছি না, ওপর মহলের খবর, তাই বাধ্য হয়ে আপনার বাড়িটা আমি সার্চ করতে এলাম। সার্চ। ওকে, বাট রিমেম্বার মিস্টার সরকার, তীরটা যেন আবার ঘুরে না যায়। চালাতে জানলে ভুল হয় না ম্যাডাম। তার আগে বলুন তো আপনার হাতের ব্যাগে কি আছে? হ্যাঁ আছে, কিছু জরুরি কাগজপত্র। ও আচ্ছা 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 আচ্ছা, দয়া করে একটু খুললে দেখাবেন ম্যাডাম। ও শিওর, হোয়াই নট। ওয়েট ওয়েট মিস্টার সরকার, জাস্ট ওয়েট, আমি দেখাচ্ছি। আমি টাকা, কিন্তু এতগুলো টাকা আমি টাকা কোথায় ম্যাডাম?
ও তো কাগজপত্র। আপনি বিশ্বাস করুন আমি টাকার ব্যাপারে কিছু জানি না, সিরিয়াসলি আমি কিছু জানি না। আপনি কিচ্ছু জানেন? সত্যি আমি জানি না। নাটক করে কিছু হবে না ম্যাডাম, Oh my God! একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছেন। Oh my God! এই টাকাটাই যে ঘুষের টাকা তাতে কোনো সন্দেহ নেই। আই এম সরি, আপনাকে অ্যারেস্ট করতে আমি বাধ্য হলাম। জাস্ট মিস্টার সরকার। কি আপনি? ইয়েস, রজত রায়, সাংবাদিক রজত রায়। সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক খবর কালেক্ট করাই আমার কাজ। তার মানে কি বলতে চান আপনি? বলছি এটাই যে বাঁদরের লেজ যত লম্বাই হোক না কেন তাদের সিংহীকে বাঁধা যায় না। কি বলতে চান আপনি? বলছি এটাই যে ম্যাডাম দেবী মুখার্জির কথা মতন এই রুমের সমস্ত কিছু সিসিটিভিতে আগের থেকে ট্র্যাক করা হয়ে গেছে। হ্যাঁ নয়, হ্যাঁ, আর সেই ট্র্যাক করা ফুটেজ আছে আমার এই মোবাইলে। আর তাই বলছিলাম থানায় যাবার আগে সেই ফুটেজটা দেখে নিলে হতো নাকি? তাতে আমার লাভ। আরে আগে তো দেখো। এটা পুরো চক্রান্ত। বিশোধনাকে স্ত্রী মানে বৌদি পুরো দায়িত্ব নিয়ে ম্যাডামকে ফাঁসাচ্ছে। শুধু কি বৌদি একাই ফাঁসিয়েছে, না সাথে আপনিও যুক্ত আছেন মিস্টার না না ম্যাডাম, সরকার? আপনি বিশ্বাস করুন এসব ব্যাপারে আমি কিছুই জানি ম্যাডাম। আপনি জানেন এই অপরাধ করার জন্য এক্ষুনি আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি ম্যাডাম। কিন্তু না 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 মিস্টার সরকার, এত ছোটখাটো ব্যাপারে তো আপনাকে আমি অ্যারেস্ট করব না ম্যাডাম। আপনাকে আমি এমন শাস্তি দেব সারা জীবন আপনি আলিপুরের সেন্ট্রাল জেলে পচে পচে মরবেন। ম্যাডাম। গেট আউট, আই সে ইউ গেট আউট। ওকে ম্যাডাম, আমি তাহলে আসছি। প্লিজ আসি ম্যাডাম। আসুন। মিস্টার সরকার, জাস্ট ওয়েট। আপনি যার ভরসায় এত লাফাচ্ছেন না, আসলে সেটা একটা চ্যাংড়া ছোড়া, ওই গায়ে গতরে আছে। বিষ ওর থেকে ছোট লাল পিঁপড়ের অনেক বেশি। যান যান, এখন যান তো। আচ্ছা দেবী, দেবী তুমি বুঝতে পারলে কি করে তারা তোমাকে ফাঁসাতে চাইছে? রাজত পুলিশের চাকরি করতে করতে আমি ক্রিমিনাল চিনতে শিখে গেছি। আচ্ছা। তাই কোন ক্রিমিনালের কত দূর দৌড় হ্যালো আমার জানা আছে। হ্যালো। Yes. তো ম্যাডাম, ওই জগৎটা ছাড়াও যে তোমার আরেকটা অন্য জগৎ আছে সেটাকে তুমি ভুলে যাচ্ছ। রাজত বাবু। হ্যাঁ আমি জানি, তুমি হচ্ছে আইনের রক্ষক, সততার প্রতীক এবং মানুষকে সেবা করাই তোমার মূল মন্ত্র। কিন্তু সেই মানুষের ভিড়ে যে এই মনের মানুষটা হারিয়ে যাচ্ছে সেটাকে তুমি বুঝতে পারছো না। যে মনের মাঝে থাকে সে কখনো হারিয়ে যায়? আচ্ছা রাজত, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। হ্যাঁ বলো। প্রশ্নটা হচ্ছে, আমি তো পুলিশে চাকরি করি, করো। তুমি জানো তো। হ্যাঁ, কি হয়েছে বলবে তো? কি হয়েছে? আরে বাবা বলো। বলছি হ্যাঁ। আমার কি মন্থন কিছু নেই নাকি? ও মন্থন, হ্যাঁ। তো সেই মনের মাঝে কি আমি ঠাই পেতে পারি ম্যাডাম? তুমি তো প্রথম থেকেই আমার মনের মাঝে আছো, আবার নতুন করে থাকতে যাওয়ার কারণটা কি জানতে পারি? ভয়। ভয়? কিসের ভয় রজত? তোমাকে হারিয়ে ফেলার ভয়। আচ্ছা রজত, শরীর থেকে আত্মা কখনো হারিয়ে যায়? কিন্তু মৃত্যু এলে? কেন গো রজত বাবু, আমরা দুজনে একসাথে লড়বো। দেবী কহে না যা আজ কহে মত যা ফির মিলে না মিলে হে পল সमा बाहों में आ जा कहीं ना जा
तेरा क्या करेगा ये जहां कहीं ना जा आज कहीं मत जा फिर मिले ना मिले ये पल समा बाहों में आ जा ओ बाहों में आ जा ओ बाहों में आ जा ओ बाहों में आ जा চলে তো এলাম, কিন্তু কথা বলবে কিনা তাও জানি না। কাউকে দেখতেও পাচ্ছি না, কোনো সাড়াও পাচ্ছি না। কে কে ওখানে? কি হলো? সারা দিচ্ছ না কেন? কে কে তুমি? ওগো শুনছো? তাড়াতাড়ি বাড়ির মধ্যে এসো, চোর এসেছে, চোর 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 চোর। ওই দেখো তখন থেকে ডাকছি, কিছুতেই সাড়া দিচ্ছে না। আমি চোর নয় দাদা। তাহলে তাহলে কে তুমি? চিনতে পারেন? এ কি ভুবন তুমি? চিনতে পেরেছেন তাহলে? কিছু মনে করবেন না, বাধ্য হয়ে এত রাত্রে আপনার বাড়িতে আসতে হলো। কিসের বাধ্যতা? কোন সাহসে তুমি আমার বাড়িতে ঢুকেছো? না এসে যে উপায় নেই মানিকদা। তার মানে 3 দিন পর পামেলা জেল থেকে ছাড়া পাচ্ছে। এরই মধ্যে 25 বছর হয়ে গেল। হ্যাঁ বৌদি, মানুষটা এবার জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাবে। শুনতে চাই না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ও কথা বলবেন না মানিকদা, আপনারা ছাড়া তার আর কে আছে? কোথায় যাবে, কে দেবে আশ্রয়? তা আমি জানি না। সে একটা খুনি, তার জন্য এ বাড়িতে কোনো জায়গা নেই। না মানিকদা, সে খুন করেনি। বিনা দোষে তাকে 25 বছর জেল খাটতে হয়েছে। তার সাজা সে পেয়ে গেছে, আর আপনারা তাকে সাজা দেবেন না। মিথ্যা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আদালতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে প্রমাণ সহ সাক্ষী দিয়েছে, সুতরাং সে আমার কাছে একটা খুনি ছাড়া আর কিছুই নয়। না মানিকদা, ওরা মিথ্যে বলেছে। আমি জানি সে খুন করেনি। তাহলে তখন বলনি কেন? কি করব বৌদি, যে প্রমাণ আমার কাছে ছিল তা আমি হারিয়ে ফেলেছি। তাই তো একজন নিরপরাধী মানুষটাকে বিনা দোষে ওই শয়তানরা জেলে পাঠিয়েছে। মানি না, তোমার কোনো কথা আমি মানি না। তবে তবে যে খুন হয়েছে সে আমার অতীতের সমস্ত কথা ভুলে নিজেদের সংসারটা আমরা নতুন করে সাজিয়েছি ভুবনদা। দয়া করে সেই সাজানো সংসারটা তুমি ভেঙে দিও না ভুবনদা, তুমি ভেঙে দিও না, ভেঙে দিও না। বৌদি বৌদি বৌদি, আমার কথাটা শুনুন বৌদি। আপনাদের কোনো ক্ষতি হোক আমি তা চাই না, কিন্তু সেও তো আপনাদের আপনজন। এই সংসারে কেউ নয়, সে একটা খুনি। তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। সে যদি এখানে আসে তাহলে আমাদের এই সংসারটা সমুদ্রের ঢেউয়ের মতো কূলে এসে ভেঙে যাবে। এতদিন ধরে যে সম্পর্কের বাঁধনটা আমি তিল তিল করে মজবুত করেছি তা এক ঝটকায় ছিঁড়ে যাবে। তুমি চলে যাও ভুবন, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। ঠিক আছে দাদা, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা জেনে রাখবেন, আমি কোনো মিথ্যে বলিনি, আর সেও কোনো খুন করেনি। বিনা দোষে যে সাজা সে পেয়েছে তার প্রতিকার সে নিজেই করবে। কেউ যাক আর না যাক, আমি দেবো তার কাছে। ও জেলখানা থেকে তুলে এনে দাঁড় করাবো এই মানুষের সমাজে, মানুষের সমাজে। হ্যাঁ গো, একই হলো। কোথা থেকে একটা কালো মেঘ এসে আমাদের সংসারে জমা হলো। 25 বছর ধরে যে সত্যটাকে ভুলে নিজেদের সংসারটা আমরা নতুন করে সাজিয়েছিলাম, কোন এক কালবৈশাখী ঝড় এসে সমস্ত ইতিহাসটাকে উল্টে দেবে। তুমি বলো না গো, তুমি বলো বলো বলো। শান্ত হও, শান্ত হও পার্বতী, শান্ত হও। আমি যে এই সংসারের বটগাছ, তোমার মতো তো আমি সহজে ভেঙে পড়তে পারি না। তাহলে তাহলে সংসারের সমস্ত খুঁটিগুলো যে আলগা হয়ে যাবে। 25 বছর ধরে যে মিথ্যাটাকে আমি সত্যের আলো দিয়ে ঢেকে রেখেছি তা আবার মিথ্যার অন্ধকারে আমি হারিয়ে যেতে দেব না। পার্বতী, আমি লড়াই করব, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি লড়াই করব। তবে সে লড়াইটা আমার টাকা পয়সা লোভ লালসার লড়াই নয়। সে লড়াইটা হবে আমার ভালোবাসার লড়াই, সেবার লড়াই, সেবার লড়াই। তুমি ঠিক বলেছো গো, তুমি ঠিক বলেছো পার্বতী। হারিয়ে গেছে, হারিয়ে গেছে আমার জীবনের জলসাঘর থেকে সুখ শান্তি ভালোবাসা সব হারিয়ে গেছে।
মনের অজান্তে যে রঙের স্বপ্নে জালটা বুনেছিলাম, একটা দুঃখের দমকা হাওয়া এসে সেই জালটাকে কেটে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেছে। আমি যেন নিঃস্ব, রিক্ত, অসহায়, অবলম্বনহীন ক্লান্ত পথিক, শুধু খুঁজে চলেছি আমার বাঁচার আসল ঠিকানা। বিনয়, বিনয়, তুমি না বলেছিলে সারা জীবন আমায় ভালোবাসবে? তুমি বলেছিলে না সারা জীবন আমার পাশে থাকবে? আজ তুমি কোথায় বিনয়? তুমি বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমন হলো? বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমন হলো? এমন বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসো তুমি মোরে, ভালোবাসো তুমি মোরে। এ কি, আপনি কাঁদছেন কেন? কে বিনয়? বিনয় কোথায় ছিলে তুমি? বিনয়? কেন হারিয়ে দিয়েছো আমাকে অন্ধকারের না মানে মাঝে? আপনি পাচ্ছে না বিনয়, পাচ্ছে না। এই অন্ধকার জগৎ আর আমার ভালো লাগছে না। আমি যে এইসব থেকে মুক্তি চাই। কোনো কিন্তু নয় বিনয়, তুমি আমাকে তোমার করে নাও। দুঃখের চাদরে মুড়ে থাকা সুখের কল্পনা থেকে তুমি আমায় মুক্তি দাও। আপনি কেন বুঝতে পারছেন না? বুঝবো কি বোঝাবে তুমি আমায়? আমার থেকে দূরে সরে গিয়ে তুমি আমায় একা করে দিয়েছো। এই সমাজের কাছে আমি শুধু করুণার পাত্রী হয়ে গেছি। তোমাকে ভালোবাসার অপরাধী আমি শুধু অপরাধী। দেখুন, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। ভুল? না বিনয়, না, কোনো ভুল নয়। তোমাকে ভালোবাসা আমার ভুল নয় বিনয়। তোমাকে আপন করে কাছে পাওয়াটা আমার ভুল নয় বিনয়। তোমাকে নিয়ে জীবন কাটানোর স্বপ্ন দেখাটা আমার ভুল নয় বিনয়। তুমি শুধু আমার বিনয়, আমার আমার আমার। ছাড়ুন বলছি। কে আপনি? এই একই প্রশ্নটা তো আমি আপনাকে করতে চাইছি। কে আপনি? চেনা নেই জানা নেই, হঠাৎ করে আপনি আমাকে জড়িয়ে ধরলেন। আচ্ছা, আপনার মাথা ঠিক আছে তো? কি বাজে বকছেন আপনি? আমি বাজে বকছি? তাহলে ছবি তুলে আপনাকে প্রমাণ দিলে ভালো হতো। ছবি? সত্যি তো আমি ভুল করে ফেলেছি। প্লিজ আপনি কিছু মনে করবেন না। মনে করার ব্যাপার নয় ম্যাডাম, আমি বুঝতে পারছি ভুলবশত আপনি এই কাজটা করে ফেলেছেন। আসলে আপনি মানসিকভাবে অসুস্থ। না, ও অসুস্থ নয়, বলুন শুধুমাত্র অসুস্থ বা নাটক করে টাকা হাতাবার ধান্দা। ডোনা, থাক, তোমাকে কিছু বলতে হবে না। ব্যাপারটা লক্ষ্য করে আমি এইদিকে তাড়াতাড়ি করে ছুটে এসেছি। আপনি আমায় ভুল বুঝবেন না। থাক, কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা বোঝার যথেষ্ট বয়স আমার হয়েছে। আপনারা আমাদের বড় লোক করে শিক্ষিত আমি, সেই জন্যই তো বিবেক বোধটা এত নিচে পড়ে আছে। কি বলতে চাইছো তুমি? সেটা আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার অহংকারের চশমাটা আপনার সামনে রাস্তাটাকে না কালো করে রেখেছে। সামান্য একজন যে নিজের যন্ত্রণা নিয়ে অস্থির হয়ে আছে। যন্ত্রণা? রংডং তো বেশ ভালোই শিখেছো, দেখতে শুনতেও মন্দ নয়, তবে ধান্দাটা আলাদা। ধান্দা করবার থাকলে কোনো পুরুষের হাত ধরে রঙিন হোটেলে গিয়ে রাত কাটাতাম। এই নির্জন পার্কে একা একা বসে থাকতাম না ম্যাডাম। প্লিজ আপনি কিছু মনে করবেন না। আসলে ও বাবা, এখন তো দেখছি ওর জন্য তোমার দরদ উদলে উঠেছে। তা ওর রূপ যৌবনে মজে গেলে নাকি? সাবধান বারণ, সাবধান। একদম চোখ, আমাকে একদম চোখ রাঙাবে না। ভুলে যাও না, দুদিন পরে আমাদের বিয়ে হবে, তাই অন্য কোনো মহিলার সঙ্গে তোমাকে আমি মেনে নেব না। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমাকে কিছু বোঝাতে হবে না। শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমাদের ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করাটা আমি একদম পছন্দ করি না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। চলে এসো বলুন। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেই সর্বসুখ আমার বিশ্বাস। ওই বিশ্বাসের ঘরে আমি আগুন জ্বালিয়ে দেব। যারা আমার বিশ্বাস নিয়ে খেলা করার চেষ্টা করবে তাদের জীবনে থাকবে না কোনো কমা,
অনলি ফুল স্টপ। আমি বিষধর নাগ, আমার শিরায় শিরায় বিষ, এক ছোবলেই ফিরে। দেখি পল্লবী মা, তুই এখানে? বাবা তুমি এখানে? হ্যাঁ, আমি ঠিক বুঝতে পেরেছি আমার মেয়েটা মনমরা হয়ে একা একা বসে বসে কোথায় চোখের জল ফেলছে। আর আমি তোর বাবা রে। বাবা শুধু দুঃখ একটাই রে মা, তোর বাবার কথা তোর বিশ্বাস হলো না। এ কথা কেন বলছো বাবা? ঠিকই বলছি, বিশ্বাস হয়নি বলেই তো আমি বলার পরও বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে এসে তুই এখানে বসে বসে চোখের জল ফেলছিস। বিশ্বাস আছে বাবা, বিশ্বাস আছে। তাই তো বিনয়ের সাথে আমার বিয়ের কথা শুনে নিজেকে ভাগ্যবতী আর পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ বাবা তুমি এটাই মনে করি। কিন্তু বাবা মনের মধ্যে একটা সংশয় বারবার উঁকি দিচ্ছে। কিসের সংশয় রে মা? গতকাল রাত্রে একটা অজানা ফোন এসে যতবার আমি সবটা কন্ট্রোল করে হাতের মুঠোর মধ্যে নিয়ে আসতে চাইছি, ততবার কোনো না কোনো সুরের বাচ্চা খোঁচা মেরে আমার কাটা জায়গাটা আরো বিষাক্ত করে দিচ্ছে। কেমন যেন খটকা লাগে। তোকে আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, বড় করেছি। তোর ব্যথায় যে আমার বুকটা ভেঙে খান খান হয়ে যাবে রে মা। তোকে আমি কথা দিচ্ছি রে, তোর সব দুঃখ আমি নিজের হাতে মুছিয়ে দেব। এবার থেকে আমার জীবনের একটাই লক্ষ্য, তোর জীবনে বিনয়কে ফিরিয়ে দেওয়া। জানি বাবা জানি, তুমি তোমার মেয়েকে খুব ভালোবাসো। বাসি রে মা, বাসি। আমার জীবনের থেকে তোকে বেশি ভালোবাসি। তাই তুমি কি ঠিক করেছি জানিস মা? কি বাবা? আরে আমার নতুন হোটেল, মানে হোটেল একবার ওপেনিং এ মেন সিঙ্গারা ডান্সারের জায়গাটা আমি তোর জন্যই খালি রেখেছি। কারণ আমি চাই তুই সবসময় আনন্দে থাক। কিরে মা, যাবি তো? যাবো বাবা, নিশ্চয়ই যাবো। ওখানে গিয়ে আমি প্রাণ খুলে নাচবো আর গাইবো। এতেই আমি খুশি, আর আমার কিছু চাই না। তুই এক কাজ কর মা, তুই বাড়ি চলে যা। আমি থানার কাজটা মিটিয়ে আসছি। তোর মাকে বলবি বাড়ি ফিরতে আমার দেরি হবে। আসি তাহলে আমার সোনামে, আমার লক্ষ্মী মেয়ে। বাই 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 বাবা, তাড়াতাড়ি ফিরো কিন্তু। আজ রাতের ডিনারটা সবাই একসাথে করবো। যা, আজ আর কোনো চিন্তা নেই। শুধু শুধু চিন্তা করছিলাম, আমি তো ভুলেই গিয়েছিলাম আমার মাথার ওপর ভগবান হয়ে বসে আছে আমার বাবা বিষধর নাগ। আমার বাবা জিন্দাবাদ। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। আমাদের নেতা বিষধর নাগ, আমাদের নেতা বিষধর নাগ। ভাই সব আস্তে আস্তে। দেখো ভক্তি, এত ব্যবস্থা করে একটা বন্দোবস্ত করা গেল না। সব গাধা গাধা, শুধু শুধু মাসে 1 গাদা টাকা খরচ করে। এখন বুঝতে পারছি কেবল বস্তা ঠিক ঢালা হচ্ছে। এমন একটা সুন্দর প্ল্যান করে কৃষ্ণকে পাঠালাম, সেটাও সাকসেস করতে পারলো না। সব অপদার্থের দল। এতক্ষণে ওই আইসি ম্যাডাম লকআপে থাকা উচিত, তা নয়। আমরা থানায় এসেছি কার্তিককে ছাড়াতে। ওই বাবুরাম একটা গাধার থেকে অধম। আমাকে ধমক দিয়ে কি হবে? তার থেকে ভগবানকে ধন্যবাদ দিন, ওনার করুণাতেই আমরা সবাই লকআপের বাইরে আছি। কি বাজে বকছো? ঠিকই বলছি। কে জানতো যে ম্যাডাম সাংবাদিক রজত রায়কে দিয়ে ঘরের ভেতরে ক্যামেরা ফিট করে রাখবে? ধন্য ধন্য ওনার বুদ্ধি। চুপ, একদম চুপ। ওই মেয়েটার গুণগান করার জন্য কি আমার কাছ থেকে মাসে মাসে টাকা নাও? আরে রাখুন আপনার টাকা। যত সব ভুলভাল কাজ করবেন আপনারা, আর দোষ হবে আমার। সরকার চুপ থাকা দরকার। এখন নিজেদের মধ্যে ঝামেলা না করে আগে ভাবো কার্তিককে কি করে ছাড়ানো যায়। বাবার কিছু নেই ভক্তি, আমি বিষধর না। আমার সমস্ত প্ল্যান কষা। কার্তিককে ছাড়াবার কাগজপত্র আগে থেকেই আমি বাবুরামকে দিয়ে দিয়েছি। তাহলে আর কথা বাড়িয়ে লাভ কি? ম্যাডাম এখনই কার্তিককে নিয়ে আদালতে যাবে। এবার এই কাজটা হাসিল করতে হবে, তারপর দেখি কে জেতে আর কে হারে। পারবে না। পুজোই বলে চিদ হবে আর কাক বলে ফর্সা হবে। এই বিষধর নাগের কাছেও কিছুতেই জিততে পারবে না। আমি একবারে হেরেছি, কিন্তু বারবার হারবো না। কার্তিক ছাড়া পাবে, আর তারপর খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। ও আমার ভালো রূপটা দেখেছে, এবার আমার ভয়ঙ্কর রূপটা দেখবে। আমি শালা বিষধর না, আমার শিরায় শিরায় বিষ, এক ছোবলেই ফিনিশ। ওই দেবী মুখার্জিকে আমি ফাঁসি কাটে ঝুলিয়ে ছাড়বেন, কেননা আপনার পিছনে যে আমি বাঁশ দিয়েছি, তাই না মিস্টার নাগ? আই মিন বিষধর নাগ। ম্যাডাম, তা সকাল সকাল আমার থানায় কি ব্যাপার? এই আপনার সঙ্গে দেখা করতে এলাম ম্যাডাম। আমার সাথে দেখা? কিন্তু আপনি আমি তো দুই মেরু, তাই আপনার সাথে আমার বন্ধুত্ব জাস্ট ইম্পসিবল। আসল ব্যাপারটা হলো আই শাট আপ।
যখন দুজন বড় মানুষ কথা বলে তখন তাদের মাঝখানে কথা বলতে নেই শেখনি কি মিস্টার নাথ? অপকর্মে তো সবকিছু শিখিয়েছেন, তা এই শিক্ষাটা বোধহয় দিতে ভুলে গেছেন। আসলে ম্যাডাম এরা এসেছে কার্তিকের রেহাইয়ের জন্য। ও তাই বলুন, তাই বলুন। সাপ এসেছে। আপনি কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন ম্যাডাম। ধৈর্যের কোথায় দেখলেন মিস্টার নাগ? আচ্ছা মিস্টার নাগ, আমি তো শুনেছি নেতা মন্ত্রীদের অনেক বেশি ধৈর্য থাকে, তা আপনার পেশেন্স লেভেল এত কম কেন? আপনাকে আমি সমীহ করে কথা বলেছি বলে এই নয়, আপনি আপনার অধিকারের মাত্রা ছাড়িয়ে যাবেন। চুপ করুন, একদম চুপ করুন, একদম বড় বড় কথা বলবেন না। আপনি ভীষণ বড় বড় কথা বলেন, একদম চুপ করে থাকবেন না, একদম ফালতু কথা বলবেন না। জননেতা সেজে দুটো টাকার মুখ দেখে মানুষের থেকে সিম্প্যাথি নিয়ে নিজেকে কি বিরাট কিছু কেউ কেটা মনে করেছেন নাকি? দেবী মুখার্জি, এটা আমার থানা, এখানে আমার গলার জোরটাই চলে, এখানে আমার কথায় সকাল হয়, আমার কথাতেই সন্ধেটা নামে। যান 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 যান, কার্তিককে ছাড়াতে হলে কোর্ট থেকে গিয়ে পারমিশনটা নিয়ে আসুন। আপনি তো ওকে নিয়ে যেতে পারবেন না ম্যাডাম। কেন পারবো না? আপনি কি ওকে বাড়িতে নিয়ে গিয়ে জামাই আদর করবেন? না ম্যাডাম, এই কাগজই আপনাকে আটকে দেবে। এবার দেখি কোন শালা আটকে। তার মানে কি বলতে চাইছেন আপনি? বলতে চাই আপনি যেদিন ওকে অ্যারেস্ট করেন, মানে সেদিন কার্তিক সামন্ত সাংবাদিক রজত রায়কে আক্রমণ করতে পারেনি, তার মানে ওই দিন কার্তিক সামন্ত বিডি অফিস ঘেরা আন্দোলনে সকাল থেকে সন্ধ্যা অব্দি অ্যারেস্ট হয়ে থানার লকআপে ছিল। এই তার এফআইআর কপি। গুড, ভেরি গুড। অর্থাৎ যে মানুষটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার লকআপে আটকে থাকে সে কখনো অন্য কোথাও কাউকে অ্যাটাক করতে পারে না। তাই চলে কোনো তেল নেই কার্তিকের জেল নেই, চলে কোনো তেল নেই কার্তিকের জেল নেই। এবার আপনি বলবেন গলার লকেট, তার প্রমাণও আছে সরকার বাবু। সেই লোকেটা বিগত 10 দিন আগে হারিয়ে গেছে বলে কার্তিক সামন্ত থানায় এসে একটা ডায়েরি করে গেছে। এই তার ডায়েরির কাগজ। ওকে, যান, সেন্টার থেকে চাবি নিয়ে আপনি কার্তিককে গিয়ে ছেড়ে দিন। ওকে ম্যাডাম। মিস্টার সরকার, আপনাকে একটা প্রশ্ন করব। বলুন। বলছি যে টাকার জন্য তো আপনি আপনার সততাকে বিক্রি করেই দিয়েছেন, ছেড়েই দিন। একটা প্রশ্নের উত্তর দিন তো, কত টাকার বিনিময়ে আপনি আপনার মা বোনকে বিক্রি করতে পারবেন? মুখ সামনে কথা বলবেন ম্যাডাম। কলারটা ছেড়ে কথা বলুন। ছাড়বো না। কলারটা ছেড়ে কথা বলুন। ছাড়বো না। কলারটা ছেড়ে কথা বলুন। ছাড়বো না। আমি আপনার সিনিয়র, আমি চাইলে এক্ষুনি আপনার জামা প্যান্ট খুলিয়ে দিয়ে আপনার হাতে সাসপেনশন অর্ডারটা ধরিয়ে দিতে পারি। জাস্ট ধরিয়ে দিতে পারি। গেট আউট। দেবী মুখার্জি, হিসাবটা বাকি থেকে গেছে, পরে সুদ সমেত মিটিয়ে দেব। চলে সবাই, ম্যাডাম এখন ডিস্টার্ব ফিল করছেন, ওনাকে একটু একা থাকতে দাও। আমি বিষধর না, আমার শিরায় শিরায় বিষ, এক ছোবলেই ফিনি। বাবুরাম, যাও ভাই, লকআপটা খুলে দাও, আমার কার্তিক ভাইকে নিয়ে যাই। কুজোই বললে চিদ হবে, আর কাক 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 বলে ফর্সা হবে। এসব চলে। হাতি ঘোড়া গেল দল, মস্ত বলে কত জল, চল কার্তিক ঘরে চল, হরি বল হরি বল হরি বল। আজ দেবী মুখার্জি হেরে গেল, আজ আলো অন্ধকারের কাছে হেরে গেল, ন্যায় অন্যায়ের কাছে হেরে গেল, সত্যি মিথ্যার কাছে হেরে গেল। ঠিক দেবী মুখার্জি, তোমাকে ঠিক। You are the first class failure. You are the first class failure. 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 সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো।
হাত বাড়াতে কাহারো